করব। আজকের ক্লাস থেকে কিছু বেসিক ম্যাথ যেগুলো আমরা দেখছি বিগত বছরে প্রাইমারি নিবন্ধন বা প্রধান শিক্ষক যে নিয়োগ পরীক্ষাগুলো সেখানে বারবার আসছে। তো আমরা ক্লাসটা এখন শুরু করে দিব। তা আপনারা সবাই একটু জয়েন করেন, আমরা জাস্ট 1 মিনিট সময় নিব। ক্লাসটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিতে হবে। আপনারা জানেন ক্লাসের শুরুতে আমরা শেয়ারের কথা বলি, পরবর্তীতে কিন্তু আমরা আর বলবো না। অর্থাৎ যারা ক্লাসটিতে জয়েন করতে চাই সবাই যার যার টাইমলাইন আমরা ক্লাসটি শেয়ার করে দিব। ওকে, তো আমরা একটু দেখে নিই ঠিক আছে কিনা সব। এবং প্রিয় ভাই বোনেরা, আপনাদের যারা পরিচিত বন্ধুবান্ধব যারা আছে, যারা সামনে নিবন্ধন বা প্রধান শিক্ষক প্রাইমারি এই টাইপের 10ম থেকে 20তম গ্রেডের সকল প্রকার চাকরির পরীক্ষা যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আমাদের এই ক্লাসটি। আমরা দেখছি বিগত বছরে প্রাইমারি নিবন্ধন ক্লাস করেই আমরা অঙ্ক শিখবো, ক্লাস করেই আমরা অঙ্ক শিখে ফেলবো। আপনাদের সাথে আরও কয়েকটি ক্লাস আমি নিয়েছি, আপনারা পেজে পাবেন। তা আজকের ক্লাসটা স্পেশালি আমাদের আপনাদের প্রাইমারি নিবন্ধন বা প্রধান শিক্ষকের যে ধরনের ম্যাথ আসে তার উপর বেস করে আমরা নিব। তবে ক্লাসের শুরুতে সবাইকে অনুরোধ করব ক্লাসটি অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে হবে। ক্লাসটি আমরা অবশ্যই শেয়ার করে দিব। একটা নির্দিষ্ট সংখ্যক লাইভে ওঠার পরে কিন্তু আমরা মূল ক্লাসটি শুরু করে দিব। তো সবাই আমরা ক্লাসটি একটু শেয়ার করে দিই, সবাই আমরা ক্লাসটি শেয়ার করে দিই। থ্যাংক ইউ রোকন ভাই, থ্যাংক ইউ। উত্তম মণ্ডল ভাই, ধন্যবাদ। আমরা ক্লাসটি সবাই যার যার টাইমলাইন একটু শেয়ার করে দিব। খুব দ্রুত আমরা লাইভে স্টুডেন্ট সংখ্যা যত দ্রুত পারি আমরা একটু বৃদ্ধি করব। ওকে, সবাই আমরা ক্লাসটি শেয়ার করে দিব। আচ্ছা, ক্লাস দেখতে বা শুনতে কোনো সমস্যা হচ্ছে প্রিয় ভাই ও বোনেরা? আপনাদের চাকরি পাওয়ার দায়িত্ব কিন্তু সাইদুল স্যার নিতে চেয়েছেন। উনি ইংরেজিতে এতটাই দক্ষ এবং এতটাই ভালো ক্লাস নেয় যে তার ইংরেজি ক্লাস করে ছাত্রছাত্রীরা কিন্তু আপনাদের মতো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কিন্তু অন্যান্য বিষয়ে পড়ার জন্য তাকে এতটাই অনুরোধ করেছে যে তিনি এখন কিন্তু একটা পূর্ণাঙ্গ কোর্স আপনাদের জন্য নিয়ে এসেছে একদম সীমিত মূল্যে। আপনারা জানেন মাত্র 1750 টাকা হচ্ছে লাইভ ক্লাসে থাকাকালীন সময় এই কোর্সটাতে ভর্তি হওয়া যায়। আপনারা ভর্তি হলে দেখবেন যে আপনাদেরকে স্যার 1200 টাকা মূল্যের কিন্তু ডাইজেস্ট সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু কুরিয়ার করে পাঠাচ্ছে। ক্লাসের শেষে আমরা দেখব বিষয়টা। তার আগে আমরা ক্লাসটি সবাই শেয়ার করে দিব। যারা আমাকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, যারা আমাকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। সবাইকে দেখতে চাই কারা ক্লাসটি আমরা শেয়ার করেছি। আচ্ছা, সব কিছু যেহেতু ক্লিয়ার আছে তাহলে তো আপনাদেরও একটু দ্রুত শেয়ারটা করে দিতে হয়, যেহেতু আমরা ক্লাসটা শুরু করব। খুব বেশি সময় নিব না, আর 30 সেকেন্ড সময় নিব। 30 সেকেন্ডের মধ্যে আমরা সবাই ক্লাসটি যার যার টাইম লাইনে এবং কমপক্ষে 5টি গ্রুপে কিন্তু শেয়ার করে দিব। সবাই আমরা ক্লাসটি শেয়ার করে দেই। শেয়ার করে একটু আমরা শুধু আপনাদের কিন্তু এই ফ্রি সার্ভিসটা দিয়ে আপনারা ক্লাসটা শেয়ার করবেন, জাস্ট এইটা আপনাদের কাছে আমরা চাই। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ ক্লাসটা আপনারা একটু যার যার টাইমলাইনে শেয়ার করে দেবেন। সাইদুল স্যার কিন্তু সবসময় কথাটা বলে যে আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দেন যাতে আরও আপনাদের ভাই বোন যারা আছে তারা যাতে ক্লাসটা একটু দেখতে পারে। আচ্ছা, যারা অলরেডি শেয়ার করেছেন একটু কমেন্টে জানাবেন এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ক্লাসের মাঝখানে কিন্তু বলবো না ক্লাস শেয়ার করতে, যা শেয়ার করার আমরা ক্লাসের শুরুতে করে নিব এবং ক্লাসটা আমরা সুন্দর মতো শেষ করব। আচ্ছা, 119 জন লাইভে আছে। আমরা আরেকটু শেয়ার করলে কিন্তু এটা 400+ কিন্তু হয়ে যাবে খুব শীঘ্রই। আমরা আরেকটু শেয়ার করে দিব। আচ্ছা, চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা একটা জিনিস মনে রাখবেন, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের মধ্যে একমাত্র গণিত যেটা নির্দিষ্ট কিছু টাইপ, ধরেন সুদ কষার উপরে 10-12টা নিয়ম, শতকরার উপরে 10-12টা নিয়ম, মানে ওভারঅল মিলিয়ে কিছু প্রত্যেকটা টপিক থেকে টাইপ অনুযায়ী কিছু নির্দিষ্ট অঙ্ক যদি আপনি মনে রাখতে পারেন, যে কোনো চাকরির পরীক্ষায় দেখবেন 80 থেকে 90% গণিতের উত্তর কিন্তু আপনি সঠিক করতে পারবেন। অনেক সময় দেখা যায় 2-1টা প্রশ্ন একটু এক্সেপশনাল আসে, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু একদম একই ক্যাটাগরির একই টাইপের অঙ্কগুলো কিন্তু বারবার পরীক্ষাতে আসছে। আপনারা বই খুলেন, অন্যান্য দেখবেন সাধারণ জ্ঞান সাম্প্রতিক সবসময় আপডেট থাকতে হয়। ইংরেজির ক্ষেত্রে অনেক কিছু আসলে নতুন শিখতে হয়, ভোকাবুলারি আছে এখানে। বাংলার ক্ষেত্রেও অনেক প্রশ্ন, সাহিত্য, গ্রামার, অনেক প্রশ্ন। কিন্তু গণিতের ক্ষেত্রে দেখেন
22-23টা টপিক, একটা টপিক থেকে 6-7টা নিয়ম, বড় জোর কোনো কোনো টপিক থেকে 10টা নিয়ম, এগুলো মনে রাখতে পারলেই কিন্তু আমাদের একদম প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়ে যায়। আচ্ছা, যারা আমরা শেয়ার করেছি আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব, খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করব। যেসব ভাই ও বোনেরা ক্লাসটি শেয়ার করেছেন তারা শেয়ার ডান লিখে দিবেন। যেসব ভাই ও বোনেরা ক্লাসটি শেয়ার করেছি একটু শেয়ার ডান লিখে দিব। আচ্ছা, আজকের ক্লাসে কিন্তু আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাথ শিখব। তা আমরা যেহেতু আপনাদের কাছে আর সময় নিব না, আমি যতটুকু শেয়ার করেছেন তাদেরকে নিয়ে ক্লাসটা শুরু করতে চাই আমি। আচ্ছা, ইনশাল্লাহ তাহলে ক্লাসটা শুরু করতে পারি। খুবই সহজ কিছু প্রশ্ন দিয়ে ক্লাসটা শুরু হবে, আস্তে আস্তে আমরা কঠিন প্রশ্নের দিকে কিন্তু যাব। আচ্ছা, আমাদের একদম সহজ একটা প্রশ্ন, গণিতের একদম বেসিক একটা প্রশ্ন, যে প্রশ্নটা না পারলে আসলে গণিত শুরু করা যায় না। দেখেন বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত। এই অন্তর কিন্তু আবার ভাইবেন না যে হচ্ছে মানে হৃদয়, এই অন্তর না, এটা হচ্ছে এই অন্তরটা হচ্ছে পার্থক্য। অর্থাৎ এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে যে পার্থক্য, এই জিনিসটা কিন্তু আমাদের এই প্রশ্নে জানতে চাচ্ছে। আচ্ছা, যারা ক্লাসটি শেয়ার করেছি আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো যাতে খুব শীঘ্রই আপনাদের একটি চাকরির ব্যবস্থা হয়ে যায়। আচ্ছা, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি, আমাদের কাছে কিন্তু দেখেন অঙ্ক বলতে আসলে কি বোঝায়, অঙ্ক এবং সংখ্যার মধ্যে একটু পার্থক্য আছে। অঙ্ক হচ্ছে যে এইগুলা, ধরেন 0 1 0 1 2 3 4 5 6 7 8 9, মনে রাখবেন এখানে মোট 10টি অঙ্ক আছে। অঙ্ক হচ্ছে কয়টি? 10টি। এই যে অঙ্কগুলা দিয়ে আমরা যদি কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করতে পারি তাহলে সেটা হয়ে যাবে সংখ্যা, অথবা দুইটা অঙ্ক যদি পাশাপাশি বসে তাহলেও সেটা সংখ্যা। এই সংখ্যার আবার অনেক প্রকারভেদ আছে, আমরা আস্তে আস্তে শেখাবো। সংখ্যা যেমন জোড় হতে পারে, বিজোড় হতে পারে, মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, যৌগিক হতে পারে, জটিল হতে পারে, মৌলিক হতে পারে, বিভিন্ন রকম সংখ্যা হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এই সংখ্যার অসংখ্য প্রকারভেদ আমরা সামনে আপনাদেরকে শেখাবো। তো এখন আমাদের যে প্রশ্নটা বলছে, এখানে বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত বা পার্থক্য কত। আচ্ছা, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এখানে দেখেন সংখ্যার মধ্যে সব থেকে ক্ষুদ্রতম কিন্তু হচ্ছে 0, কারণ 0 নিচে তো আর কিছু নাই, আছে নাই। কিন্তু মনে রাখবেন একটা পূর্ণাঙ্গ সংখ্যা হইতে হইলে 0 দিয়ে শুরু করা যাবে না, শুরুতে কি দিতে হবে? একটা 1 দিতে হবে। এরপরে 5 অঙ্ক বানানোর জন্য বাকি 4টা ঘর আমাকে 0 দিতে হবে। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা সব থেকে বড় সংখ্যা, অর্থাৎ 4টা কি হবে? 9। এখন আমি যদি এটা বিয়োগ করি, অর্থাৎ 0 থেকে 9 বাদ দিলে থাকে 1, হাতে থাকে 1, দেন 0 0 0 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আমি বিয়োগ করি তাহলে পার্থক্য হবে কত? 1। পার্থক্য হবে 1। আচ্ছা, প্রশ্নটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? প্রশ্নটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, যে কোনো সমস্যা, গণিতের যে কোনো সমস্যা, অর্থাৎ ক্লাসের মধ্যে যদি ক্লাসের কোনো কিছু বুঝতে আমাদের সমস্যা হয় সেটা কিন্তু আমরা কমেন্টে জানাবো। দেখেন এই সহজ প্রশ্নটা কিন্তু অনেকগুলো পরীক্ষাতে আসছে, এখানে সবগুলো আসলে উল্লেখও নেই, এছাড়াও আরও অনেক অনেক পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। আপনারা আপনাদের প্রশ্ন ব্যাংক বা ডাইজেস্ট বা জব সলিউশন, ম্যাথের গণিত যে বেসিক বই, সেখানে আপনারা এই প্রশ্নটা কিন্তু প্রায়ই দেখে থাকেন। আচ্ছা, আমরা কি তাহলে এই প্রশ্নটা বুঝতে পেরেছি? এইখান থেকে আপনাদের আমি কয়েকটা জিনিস এখন একটু আরেকটু জিনিস আমি একটু শিখতে বলবো। যেমন দেখেন আমি, আচ্ছা এটা কি সবাই আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, এখনো যদি কেউ না বুঝে থাকে একটু খেয়াল করি, প্রশ্নে বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 5টা অঙ্ক বানাইতে হবে। তাহলে কি বলছি? 1 লিখে 4টা শূন্য। সাপোজ 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1 লিখে 2টা শূন্য। কিন্তু 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে কি হবে? 3টা কিন্তু 9 এই দিতে হবে। ক্ষুদ্রতমর ক্ষেত্রে 1 লিখে এরপরে যে কয়টা ঘর বাকি থাকবে সেটা আমরা শূন্য বসাবো।
বৃহত্তমর ক্ষেত্রে কি সবগুলো আমরা বড় যেটা নয়, অর্থাৎ এই যে সংখ্যা আমাদের কাছে যে অঙ্ক 10টা যে অঙ্ক আছে এখানে সব থেকে বড় কোনটা, নয় না? অঙ্কগুলোর মধ্যে এইটা আমাকে নিতে হবে। আচ্ছা, এখানে যেহেতু এটা আমাদের ক্লিয়ার, আমরা একটু আরেকটা প্রশ্ন আমরা দেখি। মনে করেন, আচ্ছা এখানে আমাকে একটা প্রশ্ন আপনার একটু উত্তর দেন তো, এই শূন্য আমাকে একটু বলেন তো, শূন্য কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? দেখি আপনাদের উত্তর কি আসে। শূন্য কি মৌলিক নাকি যৌগিক সংখ্যা? আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন আপনাদেরকে আমি দিয়েছি, শূন্য কি মৌলিক নাকি যৌগিক সংখ্যা, এই জিনিসটা আমরা এখন শিখব। শূন্য কি মৌলিক নাকি যৌগিক সংখ্যা? আচ্ছা, আসলে আসলে শূন্য আসলে শূন্য মৌলিক এবং যৌগিক কোনোটাই না। শূন্য মৌলিক এবং যৌগিক কোনোটাই না, প্রথম কথা, এটা মৌলিকও না যৌগিকও না। এবার আমাকে বলেন তো, শূন্য কি মূলদ নাকি অমূলদ? এইটা এখন উত্তর করেন। যারা আমরা শূন্যকে মৌলিক বলবো, মৌলিক কিংবা এখানে সমান সমান দিই যৌগিক, যেটা আগে দিছিলাম আর কি, শূন্য কিন্তু মৌলিক ও যৌগিক নয়। যৌগিক সংখ্যা হইতে হইতে সেটা কি হইতে হবে, উৎপাদক বিশ্লেষণ করা যাইতে হবে, উৎপাদক বিশ্লেষণ করা যেতে হবে। শূন্যকে কি উৎপাদক বিশ্লেষণ করা যায়? না, কোনোটিই নয়। আচ্ছা, এবার আমরা এইবার যে প্রশ্নটা দিচ্ছি, শূন্য কি মূলদ নাকি অমূলদ, আমরা শূন্যের কিছু বৈশিষ্ট্য একটু শিখে, কারণ সামনে যে প্রশ্নটা আমি আপনাদেরকে শেখাবো সেখানে শূন্য নিয়ে অনেক কাজ কারবার আছে। আচ্ছা, জয়ন্ত শাহ আমাদের একটা খুব সুন্দর কথা বলেছে, শূন্য সাহায্যকারী সংখ্যা। এটা আপনার কথা সঠিক, কারণ আমাদের কাছে যে অঙ্ক সাহায্যকারী অঙ্ক বলতে হবে, আমাদের যে 10টা অঙ্ক আছে এর মধ্যে শূন্য হচ্ছে সাহায্যকারী। আচ্ছা, এইখানে আমি প্রশ্ন করছি শূন্য কি মৌলিক নাকি মৌলিক না ও যৌগিক, মানে এর মধ্যে কোনটা? উত্তর হবে কোনোটিই নয়। ভালো করে মাথার মধ্যে নিয়ে নেন। শূন্য কি মূলদ নাকি অমূলদ? শূন্য কি মূলদ নাকি অমূলদ? শূন্য একটি মূলদ সংখ্যা, মনে রাখবেন, শূন্য একটি মূলদ সংখ্যা। একটু পরে আমরা আসতেছি যে কোনগুলো অমূলদ আর কোনগুলো মূলদ, এইটা আজকে আপনাদের ক্লাসে আমি শিখাই দিব। শূন্য একটি মূলদ সংখ্যা, শূন্য একটি মূলদ সংখ্যা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, শূন্য একটি কিন্তু জোড় সংখ্যা, ঠিক আছে, বিজোড় কিন্তু না। এই পাশে আমি যেটা লিখছি হবে না, আর এটা কি হবে। আচ্ছা, আর শূন্য কখনো যদি আপনাকে বলা হয় শূন্য কি জোড় নাকি বিজোড়, আপনি উত্তর দিবেন কি? জোড়, ঠিক আছে। আচ্ছা, আমি যদি আপনাকে বলি শূন্য কি ধনাত্মক নাকি ঋণাত্মক, আবারও শুনেন, শূন্য কি ধনাত্মক নাকি ঋণাত্মক, সেক্ষেত্রে আপনি উত্তর দিবেন শূন্য একটি নিরপেক্ষ সংখ্যা অথবা অঋণাত্মক সংখ্যা। যখন আমি শূন্যকে ধনাত্মক মানে পজিটিভ নাকি নেগেটিভ বলবো, তখন আপনি কি বলবেন? শূন্য একটি নিরপেক্ষ সংখ্যা। এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এইখানে যে কথাগুলো আছে আমরা কি বুঝতে পেরেছি কিনা? আমরা প্রথম যে কথাটা বলেছি, প্রথম কি বলেছি, শূন্য একটি মৌলিক নাকি যৌগিক, সেক্ষেত্রে শূন্য কোনোটাই নয়। শূন্য কি মূলদ নাকি অমূলদ, সেক্ষেত্রে শূন্য হচ্ছে একটি মূলদ সংখ্যা। শূন্য কি জোড় নাকি বিজোড়, সেক্ষেত্রে শূন্য হচ্ছে একটি জোড় সংখ্যা। শূন্য কি ধনাত্মক নাকি ঋণাত্মক, সেক্ষেত্রে দুইটা উত্তর হইতে পারে, শূন্য একটি নিরপেক্ষ সংখ্যা অথবা শূন্য একটি অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক, ঋণাত্মক না, অঋণাত্মক সংখ্যা। ওকে, আমরা এই পর্যন্ত কি বুঝতে পেরেছি? এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? আমরা শূন্যর এই পর্যন্ত বুঝতে পারলে আমরা কমেন্টে একটু ডান লিখে দিব, কারণ শূন্য নিয়ে আমরা আরো কিছু জিনিস শিখব। শূন্য নিয়ে আমরা আরো কিছু জিনিস শিখব। আজকের ক্লাসটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে আমরা যারা প্রাইমারি নিবন্ধন অথবা প্রধান শিক্ষক নিয়োগ অথবা 10ম থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষায় পরীক্ষা দিব, তাদের জন্য ক্লাসটি খুব খুব ইম্পর্টেন্ট। আমরা ক্লাসটি একটু কষ্ট করে আবারও আপনাদের রিকোয়েস্ট করতেছি একটু শেয়ার করে দেন, কারণ ক্লাসের শুরুতে কিন্তু আপনারা শেয়ার করেননি। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব, আরও কয়েকটা জিনিস আমরা শিখব শূন্য নিয়ে, ছোট্ট কয়েকটা জিনিস। আচ্ছা,
এইখানে একটা জিনিস আমি আপনাদেরকে শেখাবো, শূন্য নিয়ে আরও কিছু কথাবার্তা শেখাবো। মনে রাখবেন, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না। আজকে মাথার মধ্যে একদম ঢুকায় নেন, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যাবে না। কি বলছি? কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যাবে না। রং, এইটা যাবে, এটা রেজাল্ট হবে কি? শূন্য। কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যাবে না। সেক্ষেত্রে উত্তর হবে কি? দেখি সেক্ষেত্রে উত্তর হবে কি, আপনার একটু কমেন্টে জানান তো। সেক্ষেত্রে একটু কমেন্টে জানান তো, শূন্যকে কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না। এই ছোট ছোট প্রশ্ন অনেক সময় পরীক্ষাতে আসে, যেটা আমরা আসলে ভুল করি একদম। মানে অনেক সময় বলে না যে ইচ্ছাকৃত ভুল বা কনফিডেন্টলি ভুল, দেখা যায় আপনি একদম আত্মবিশ্বাসের সাথে যেটা উত্তর করছেন ভুল হয়েছে। মনে রাখবেন, শূন্যকে কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না। সেক্ষেত্রে তবে শূন্যকে আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, সেক্ষেত্রে রেজাল্ট হবে শূন্য। কিন্তু কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যাবে না, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যাবে না। ঠিক আছে, শূন্যকে আমরা ভাগ করতে পারবো, কিন্তু শূন্য নিচে থাকতে পারবে না। দেখেন এখানে কিছু ছোট্ট করে এখানে কয়েকটা জিনিস আমি দিছি। এই যে ভাগটা, এইটা কখনো হয় না, এটাকে আমরা বলি অনির্ণেয়ক। ঠিক আছে, অর্থাৎ ভাগ করা যাবে না বা আনডিফাইন্ড অথবা আনডিফাইন্ড এরকম বলা হয়, মানে অনির্ণেয়ক, যেটা গ্রহণযোগ্য নয়। দেখবেন অনেক সময় এটা ক্যালকুলেটরেও ভাগ করা, মানে ক্যালকুলেটর অনেক সময় বন্ধ হয়ে যায়, অর্থাৎ গ্রহণযোগ্য নয়। কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যাবে না এবং শূন্যকেও শূন্য দিয়ে ভাগ করা যাবে না। হ্যাঁ, অথবা আমরা বলতে পারি ইনফিনিটি বা ইনফিনিটি জিনিসটা আসলে অন্য আরেকটা জিনিস, আমি একটু পরে আলোচনা করব। অসংজ্ঞায়িত এই কথাটা আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা পরীক্ষায় যদি কখনো আমরা দেখি যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা লাগতেছে, আমরা কি ভাগ করব? কখনই করব না প্রিয় ভাই বোনেরা, আমরা কখনো ভাগ করব না। কিন্তু শূন্যকে যদি 5 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমার কি আসবে? শূন্য আসবে। ঠিক আছে, রাইট। শূন্য দিয়ে কোনো কিছু ভাগ করলে অনির্ণয় হবে। খুব গুড। আলামিন খান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথাটা খুব সুন্দর, মানে আপনার কমেন্ট আসলে খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি পরের প্রশ্নে যাব। এখান থেকে আমরা অনেক কিছু শিখে নিলাম শূন্য সম্পর্কে। আচ্ছা, এবার আমরা একটা দশমিক সংখ্যার বর্গ করা শিখব। আচ্ছা প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সাউন্ড সিস্টেম বা দেখতে কোনো সমস্যা হচ্ছে? সবকিছু ঠিক আছে কিনা একটু শিওর হয়ে নেই। সবগুলা ক্লাস আমাদের পেজে আছে, পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা শিখব, আবার দেখেন এখানে শূন্য, কিন্তু এখানে শূন্যর পর আবার দশমিক আছে। জিনিসটা এরকম যে 0.002 এর উপরে কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। আচ্ছা, আমাদের বর্গ বের করতে হবে। আমরা যদি গণিতে ভালো করতে চাই, আমরা মনে রাখবো যে মানে বিশেষ করে 1 থেকে 20 পর্যন্ত এই সংখ্যাগুলোর বর্গ আমরা শিখে নিব। এটা শিখে নিলে আমরা অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারবো। ঠিক আছে, অঙ্কগুলো আমরা খুব তাড়াতাড়ি কিন্তু সমাধান করতে পারবো। যেমনটা ধরেন, অনেক সময় আমি যদি বলি 17র বর্গ কত, অনেকেই দেখবেন যে আপনারা কিন্তু এখন পারবেন না। 17র বর্গ কত, এই জিনিসটা কিন্তু মুখস্থ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে বাসায় বসে 1 থেকে 20 পর্যন্ত যে বর্গ সংখ্যাগুলো আছে একটু কষ্ট করে শিখে নিব। আচ্ছা, এবার আমরা আসি, আমাদের যে প্রশ্নটা আছে 0.002 এর উপরে স্কয়ার করতে হবে। 0.002 এর উপর স্কয়ার করতে হবে। স্কয়ার করলে কি আসবে সেটা আমাদের কাছে তারা জানতে চাচ্ছে। আচ্ছা প্রিয় ভাই ও বোনেরা, যদি এখানে এই যে 2 যদি না থাকতো, সরি, এটা যদি দশমিক সংখ্যা না হইতো, আমি যদি নর্মালি বলতাম যে 2 স্কয়ার কত, আপনি কি বলতেন? 4, তাই না? প্রিয় ভাই বোনেরা, আমরা কি এটা বলতাম না 4? এখন আমি যদি এরকম দেই 0.02, ধরেন আমি এরকম দিলাম, স্কয়ার দিলাম, তাহলে এখন দেখেন এখানে কিন্তু দশমিকের একটা কাজ কারবার আছে। তো এইটা আমরা একদম সংক্ষেপে মনে রাখবো। দেখেন এই জিনিসটার মানে হচ্ছে 0.02কে 0.02 দিয়ে গুণ করতে হবে, এইটা বোঝায় আসলে। তাহলে আমরা যখন এই গুণটা করব, দেখেন 2 দুগুণী 4 আসবে, 2 দুগুণী 4। আর এই যে দেখেন দশমিকের এখানে আছে 2টা ঘর, এখানে আছে 2টা, তাহলে মোট ঘর হবে 4টা। দশমিকের পরে মোট ঘর হবে 4টা। তাহলে একটা ঘর তো আমি 4 দিয়ে ফিল আপ করছি, তাহলে বাকি 3 ঘর আমাকে কি দিতে হবে? দশমিক দিতে হবে। 3 ঘর আগে দশমিক দিয়ে দেন, কি 3 ঘর শূন্য দিয়ে দেন দশমিক দিয়ে, এরপর একটা শূন্য আমি দিতে পারি, ওইটা না দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এই নিয়মটা কিন্তু আমরা আগের ক্লাসে একটু দেখাইছিলাম আপনাদের, কিছুক্ষণ আগে কিন্তু আমরা একবার এই জিনিসটা আপনাদের আগের প্রথম যে ক্লাসটা আমি পড়াইছিলাম সেখানে ছিল। তাহলে আমাদের যে প্রশ্ন করছে, অর্থাৎ 0.002 স্কয়ার, এইটা কি হবে? তাহলে এখানে ঘর আছে কয়টা প্রিয় ভাই ও বোনেরা? ঘর আছে কয়টা? 3টা। তাহলে দশমিকের পর আপনার ঘর দিতে হবে কয়টা?
কয়টা ঘর দিবেন? 6টা। তাহলে 0 আমি এখানে 5টা শূন্য দিয়ে দেন আমি 4 দিয়ে দিব। তাহলে আমরা দেখি তো এই অপশনটা কোনটা। এই যে দেখেন 0.0000004, অর্থাৎ 5টা শূন্য দিয়ে তারপরে 4 হবে। আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা ইনশাল্লাহ ভালো আছি। ভাই ও বোনেরা, ক্লাস হবে, নিয়মিত ক্লাস হবে, ইনশাল্লাহ নিয়মিত ক্লাস হবে। আপনাদের আস্তে আস্তে আমি একটু শেখানোর চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা, আমরা কি এই প্রশ্নটা তাহলে বুঝতে পেরেছি? কখনো যদি এই প্রশ্ন আমার ভবিষ্যতে যে কোনো পরীক্ষাতে আসে, আমরা কি সমাধান করতে পারবো? আমরা এই দশমিকের বর্গ কি বের করতে পারবো? আচ্ছা, এটা আমি ধরে নিলাম আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে আমি আরো কয়েকটা প্রশ্ন একটু সমাধান করতে দেই, জিনিসটা আমাদের ঝালাই হয়ে যাক। যেমন আমি যদি এইটা দিই আপনাদের এখন 0.011, এইটা বলেন তো কি হবে উত্তর। তারপরে আমরা আরো একটা করব হচ্ছে 2.5, এইটা কি হবে। এই দুইটা আমরা একটু সমাধান করার চেষ্টা করব, এই দুইটা প্রশ্ন আমরা একটু সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, যারা আমরা আগে বুঝতে পারিনি, ইনশাল্লাহ আমরা আবার শিখবো। কবির ভাই, আমরা এখন আবার শিখবো। দেখি এখানে কি দিয়েছি আমি, 0.011। তাহলে দশমিক পর ঘর আছে 3টা। আচ্ছা, 11-র বর্গ কত? 11-র বর্গ 121। তাহলে এখানে আমরা কি দিব? 121। তাহলে 3টা ঘর আছে, তাহলে আমার কয় ঘর আগে দিতে হবে? 6 ঘর। ক্লিয়ার? বুঝতে পেরেছি? সবার পারতে হবে ইনশাল্লাহ, সবাই আমরা এই প্রশ্নের উত্তর পারবো। আল্লাহ যদি চায়, আমরা গণিতের যে ভয়, এটা আর আমাদের থাকবে না ইনশাল্লাহ। গণিতের ভয় আমাদের হবে এবার জয়। গণিতকে কিন্তু আমরা ভয় পাবো না, কারণ পরীক্ষায় যে অঙ্ক আসে, শতকরা 90% অঙ্ক হচ্ছে একদম বেসিক থেকে আসে। কিন্তু হয়তোবা 1-2টা প্রশ্ন একটু হার্ড ব্যতিক্রম আসে, ওইটা দেখে আমরা ভয় পাই। আমরা এই ভয় পাবো না, আমরা চেষ্টা করব যে আগে আমাদের বেসিকটা ঠিক করে ফেলতে, ইনশাল্লাহ তখন আমাদের আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, 25-এর বর্গ আমার লাগবে। তাহলে 25-এর বর্গ মানে কি? 25কে 25 দিয়ে গুণ করতে হবে। 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 দুগুণী 10 আর 2 25, 0। 5 5 25-এর 5, হাতে থাকে 2, তাহলে 2 দুগুণী 5 দুগুণী 10-এর 0, হাতে থাকে 1, তাহলে এখানে হবে 5। তাহলে দেখেন এখানে কিন্তু 625, অর্থাৎ 25কে যদি আমি বর্গ করি কত হবে? 625 হবে। 625 হবে। এইভাবে করলে অনেক সময় লেগে যাবে পরীক্ষায়। আচ্ছা, তার আগে আমরা এটা উত্তরটা লিখিনি। তাহলে এখানে আগে কি লিখবো? আগে 625 লিখবো। 625 লেখার পরে দেখেন তো দশমিকের পরে ঘর আছে কয়টা? একটা। তাহলে দশমিকের পর যদি একটা ঘর থাকে, আমাকে 2 ঘর আগে কি দিতে হবে? দশমিক দিতে হবে। দেখেন তো আমরা এই পর্যন্ত এই দুইটা প্রশ্ন বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা। যেহেতু আমরা দশমিকের বর্গ শিখতেছি ছোটকালে, বা আমরা যখন বাচ্চাদেরকে পড়াই, আমরা কিন্তু অনেক সময় ক্যালকুলেটর ব্যবহার করি। আজকের পর থেকে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব না, আমরা দশমিকের বর্গটা শিখে নিলাম। আরও শেখাবো, এইখান থেকে আরও কিছু জিনিস শেখাবো। দেখেন এইখানে অনেকে আমি দেখতেছি 1 ঘর আগে দিচ্ছেন না, দশমিকের পরে ঘর আছে 2টা। তাহলে আপনার খেয়াল, 1 ঘর দশমিকের পরে যদি আমার মূল প্রশ্নে একটা থাকে, আমার ঘর হবে কয়টা? 2টা কিন্তু ঘর হবে। আচ্ছা, এখন আপনার যদি একটা শর্টকাট আমি শেখাইতে চাই, শর্টকাটটা হচ্ছে এই যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যখন আমরা বর্গ করব, এককের ঘরে যদি 5 থাকে, এইটার একটা শর্টকাট নিয়ম আছে। আমরা প্রথম কথা এটা মুখস্থ করে নিব, তাহলে আমরা তাড়াতাড়ি হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু শর্টকাট আপনার কাজে লাগতে পারে। তাহলে এই শেষের ঘরে 5 আছে, এরকম সংখ্যার বর্গ বের করে আমরা শিখতে চাই। আচ্ছা, একটু শিখাই দিচ্ছি। যেমন 25, এইটার আমি কি করব? বর্গ বের করব। দেখেন আমি কিভাবে করি, শর্টকাটটা আমরা দেখি। এখান থেকে আরো কিছু জিনিস শেখাবো। এই 5কে বর্গ করলে কত হয়? 25। আমি কি শেখাচ্ছি? সব ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। 2 অঙ্ক বিশিষ্ট, মানে 2টা অঙ্ক আছে এরকম এককের ঘরে 5, এরকম সংখ্যা আমরা শর্টকাটে বর্গ করতে পারবো। আচ্ছা, 2 এর পরের সংখ্যা কত? 3। তাহলে 3 দুগুণী কত হয়? 6। খেয়াল করি। এবার দেখেন আমি 45কে বর্গ করি। 5 5 25। 4 এর পরের সংখ্যা কত? 5। তাহলে 4 5 কত? 20। দেখেন বর্গ বের হয়ে গেছে। আবার সাপোজ 55কে বর্গ করি। 5 5 25, শেষের 5 5 25। 5 এর পরে কত? 5 এর পরের অঙ্কটা কত? 6। তাহলে 5 6 কত? 30। এই দেখেন শেষে 5 আছে, 2 অঙ্ক বিশিষ্ট এরকম সংখ্যার বর্গ আমরা শর্টকাটে করতে পারি। আচ্ছা, 2 ঘর আগে কেন? দেখেন
আপনি যদি আমি এটা এটা একটু তুলে নেন, যারা এটা এখনো বুঝেন না তারা দেখেন 2.5 স্কোয়ার বলছে, তাহলে এই যে 2.5 দুইটা গুণ হবে না, তো 2 পয়েন্ট গুণ করলে কি এই যে গুণটা এরকম হবে না, 5 5 এই যে এই জিনিসটাই হবে এখানে। তাহলে 5 5 25 5, দেখেন ভালো করে, 5 5 25 5, হাতে থাকে 2, তাহলে 5 দুগুণে 10 আর 2 কত 12, আবার এখানে শূন্য দেন, দশমিক দেওয়া যাবে না, দশমিক গুণের ক্ষেত্রে কিন্তু এই ফরম্যাটে করতে হয়, হয়তোবা আপনাদের ওইভাবে মনে নাই, ভুলে গেছেন। এখন দেখেন এটা যদি আমি এখানে 625 লিখি, এই যে এক ঘর পর দশমিক, এখানে এক ঘর, তাহলে 2 ঘর আগে কি দিতে হবে, দশমিক দিতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আচ্ছা আমরা কি এই শর্টকাটটা শিখতে পেরেছি? যদি বর্গর এই 2 অঙ্ক বিশিষ্ট এককের ঘরে 5 আছে এরকম সংখ্যার বর্গ যদি আমরা শিখতে পারি, আমরা কমেন্ট একটু ডান লিখে দিব, আমি আরো কয়েকটা দিব আপনাদেরকে। আচ্ছা, আমাদের সবসময় মনে রাখতে হবে দশমিকের পরে যদি এক ঘর থাকে তাহলে আমাদের মানটা হবে 2 ঘরের, দশমিক পরে 2 ঘর থাকলে হবে কি 4 ঘর, জোড়ায় জোড়ায় বাড়বে, জোড়ায় জোড়ায়, 3 ঘর থাকলে 6 ঘর, 4 ঘর থাকলে, কেন এই যে গুণের ফরম্যাটটা এইটাও আমি শেখাই দিচ্ছি, কেন হয় এই পুরা জিনিসটাই আমি শিখাই দিব, কোনো ভয় নাই। তার আগে আমি একটু টেনশিওর হয়ে নিই এই শর্টকাটটা বুঝতে পারছি কিনা, যদি এই শর্টকাটটা আমি পেরে থাকি এখানে আমি আরো বেসিক আপনাদেরকে শেখাবো, কোনো ভয় নাই, আমি শেখাই দিব। যেমন আমাকে এখন একটু আপনারা 75-এর বর্গটা বের করা শিখান তো, এইটাকে একটু শিখাই নেন, পরে দশমিকের ব্যাপারটা আবার আমি যাচ্ছি, আবার বুঝিয়ে দিব, শর্টকাটটা একটু শিখাই নেই। এককের ঘরে 5 আছে এরকম সংখ্যার বর্গ বের করা জিনিসটা আমরা শিখতেছি, 75-এর বর্গ বের করা শিখতে চাই, 75-এর বর্গ বের করা শিখতে চাই। যারা আমরা এই শর্টকাটটা বুঝি নেই, 5 5 কত 25, 7-এর পরের ঘর কত 8, 7 8 কত, 7-এর পরে যেই অঙ্কটা আছে এটা গুণ করব, তাহলে 7 8 কত 56, 7 8 56, এই যে বর্গ হয়ে গেল। আমরা কিন্তু সবাই পারছি এখন, তাহলে পারবো, এটা পারবো আমরা। আচ্ছা 2 ঘর আগে কেন এটা শেখাবো, প্রিয় ভাই ও বোনেরা, এটা শেখাবো, আমি আবার যাব কোন জায়গা থেকে আসছে প্রত্যেকটা জিনিস ধরায় ধরায় দেখায় দিব। আচ্ছা বর্গটা আরো একবার বলি, আমরা 75-এর বর্গ শর্টকাটে বের করতেছি, শর্টকাটে, এমনিতে তো আমরা গুণ করে বের করতে পারবোই বেসিক থেকে, যেটা শর্টকাটটা কি শেষ মনে রাখতে হবে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শেষে 5 আছে এরকম সংখ্যার বর্গ আমরা শর্টকাটে বের করতে পারবো। বাকিটারও নিয়ম আছে, এটা আমি পরে আবার একটা ক্লাসে দেখাই দেবো, কারণ একসাথে এতগুলো দেখাইলে কিন্তু আবার মনে রাখতে পারবো না আমরা। আচ্ছা তাহলে 5 স্কোয়ার করছি, তাহলে 25, এই 5 কি স্কোয়ার করে, আর এই 7-এর পরের সংখ্যাটা কত 8 বলছি, সেখান থেকে 56, এই যে এইভাবে আমরা ফরম্যাটটা সাজাইছি, অর্থাৎ এই যে 7-এর পরে যে 8 এটা গুণ করলে 56, এটা হবে আগে, আর 25-এ 5-এর যে বর্গ 25 এটা হবে পরে। শিখাবো সবগুলাই শিখাবো, বড় সংখ্যার বর্গ আমরা আবার বের করা শিখাবো। আচ্ছা অনেকেই হয়তোবা যে দশমিকের পরে এক ঘর থাকলে আপনি বলতেছেন 2 ঘর হবে, আবার 2 ঘর থাকলে বলতেছেন 4 ঘর হবে, কেন হবে এই জিনিসটা তো শেখা দরকার, নাকি ভুল বললাম? এই জিনিসটাকে আমরা শিখতে চাই, আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা এখন একটু দেখি কোন জায়গা থেকে আসলো। দেখেন আমি যদি বলি 0.2 ইন্টু 0.03 ইন্টু 0.004, দেখেন এই গুণটা কি হবে, দশমিকের গুণ। এখন আবার দেখেন দশমিকের গুণ শেখাচ্ছি, এই জিনিসের A to Z একদম আজকে শিখে নেব, যাতে ভবিষ্যতে আর এইগুলা নিয়ে আমাদেরকে কেউ আটকাইতে না পারে, আচ্ছা দেখি তাহলে আমরা, দেখেন 3 4 12, 12 দুগুণী কত 24, দেখেন মনে করেন এখানে আমি কি শেখাচ্ছি, দশমিকের গুণ শেখাচ্ছি, তাহলে 0.2 গুণ 0.003 ইন্টু 0.004, মনে করি দশমিক নাই, তাহলে 3 দুগুণী 6, 4 6 24, তাহলে এইখানে 1 2 3 4 5 6 7 8 ঘর, তাহলে 8 ঘর আগে আপনাকে দশমিক দিতে হবে, এইটা দশমিকের বিধি বা নিয়ম, 2 3 4 5 6 7 8, এই যে এখানে এসে দশমিক হবে। যদি এইটা আমি বুঝে থাকি, এই জিনিসটা আমি আবারও বুঝাবো, যারা দশমিকের পরে এক ঘর হলে 2 ঘর কেন হবে তাদের কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এইবার দেখেন আমাদেরকে প্রশ্নে দিছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করি এই টপিকটা নিয়ে আর আমাদের যাতে
এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে 0.002 গুণ 0.002। তাহলে এই দেখেন 2 দুগুণী 4, এখানে 3 ঘর, এখানে 3 ঘর, তাহলে আপনি কয় ঘর দিবেন? 6 ঘর দিবেন না? আচ্ছা, এখন আমার মনে হয় না আর কারো সমস্যা আছে। তাহলে এরকম বর্গ যদি পরীক্ষায় আসে, সাপোজ আমি 0. মনে করেন 0.009 লিখলাম, এখানে স্কয়ার দিলাম, তাহলে এটা কি হবে? 4 ঘর আছে, কত হবে? 8 ঘর হবে না? এরকম হবে না? আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আজকে গুণটা শেখাই প্রিয় ভাই বোনেরা, ভাগটা আবার আমরা পরের ক্লাসে শিখি। কারণ আজকে যদি আবার ভাগটা দেখাই একটু আপনাদের গোলমাল লেগে যাবে। আস্তে আস্তে আমরা শিখি। গুণের জিনিসটা একটু ভালো করে দেখে নিই। গুণ এবং বর্গটা যেহেতু রিলেটেড, আমরা একসাথে শিখে নিলাম। গুণ এবং বর্গটা যেহেতু রিলেটেড, আমরা কিন্তু 8 ঘর কেন, আবারও প্রশ্ন একজন করেছেন 8 ঘর কেন। দেখেন দশমিকের পরে আপনি ক্যালকুলেটর চাপলে এটাই পাবেন। এই দেখেন এইখানে আছে 4 ঘর, এইখানে দশমিকের পরের ঘর কমানো যাবে না। দশমিকের পরে যে ঘর আছে টোটাল, সেই ঘরটা আপনার রাখতে হবে। তাহলে আমার এখানে 8টা ঘর রাখতে হবে। সংখ্যা আপনি যাই দেন না কেন, সংখ্যা দেওয়ার পর যেই কয়টা ঘর ফাঁকা থাকবে সেগুলো আপনি 0 দিয়ে ফিল আপ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আমরা এই পর্যন্তই রাখতেছি। প্রয়োজনে আবার আমি রিপিট করব। তাহলে আমরা দশমিকের গুণ, দশমিকের বর্গ করাটা এবং এককের ঘরে 5 আছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিভাবে বর্গ বের করবো, এই 3টা জিনিস আপনাদেরকে আমি শেখাইছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি পরের প্রশ্ন এখন যেতে পারি। আচ্ছা, এবার আমরা ছোট্ট একটা প্রশ্ন দিয়েছি। বলা হচ্ছে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি একটি কি হবে বলেন। এটা 26তম বিসিএস, এছাড়া আর অনেক পরীক্ষা আসছিল, অনেক পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। এইটা মনে রাখতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে। এইখানে মনে রাখতে হবে যে মৌলিক সংখ্যার বর্গমূল সবসময় অমূলদ সংখ্যা হয়। ছোট্ট একটা ট্রিক্স মনে রাখবেন। দেখেন মৌলিক সংখ্যা কোনগুলো? 2, 3, 5, 7, 11, তারপরে হচ্ছে 13, 17, 19, এই কটা লিখি। তাহলে এইগুলার যে বর্গমূল সবসময় কি হবে? অমূলদ সংখ্যা হবে। কেন অমূলদ হবে? কারণ এর পরের যে মান, সাপোজ √2 মান কত? 1 আমরা কি বলি √2 মান 1.414। আসলে কি তাই নাকি এরপরে আরো অনেক ডিজিট আছে? আসলে এরপরে হাজার হাজার ডিজিট আছে। √3 মান কত? 1.732। তো এরপরে আরো হাজার হাজার ডিজিট আছে, এরপর আরো হাজার হাজার ডিজিট আছে, হাজার হাজার ডিজিট আছে। আচ্ছা, এইখানে মনে রাখবো, এইটা একদম থিওরিটিক্যালি মনে রাখবেন। মৌলিক সংখ্যার বর্গমূল সবসময় অমূলদ সংখ্যা হবে। মূলদ অমূলদ নিয়ে আলাদা একটা ক্লাসে আমি আপনাদেরকে নিব, যে কোন সংখ্যা অমূলদ এবং কোন সংখ্যা মূলদ। আজকে যে জিনিসটা মনে রাখতে বলবো, যে মৌলিক সংখ্যার বর্গমূল সবসময় কি হবে? অমূলদ সংখ্যা হবে। কারণ যে সংখ্যাটা বর্গমূল করা যায় না সেটাই অমূলদ সংখ্যা। যদি কোনো প্রশ্নে, জাস্ট একটা ট্রিক্স মনে রাখেন, যদি কোনো প্রশ্নে বর্গমূল চিহ্ন থাকে, যদি আমি বর্গমূল করতে না পারি তাহলে সেটা অমূলদ সংখ্যা। যেমন ধরেন এখানে 16 দিলাম, 16কে বর্গমূল করলে কত হয়? 4। 16কে বর্গমূল করলে 4 হয়, তাহলে বর্গমূল করতে পারছি, তাহলে এটা কি? মূলদ সংখ্যা। যদি বর্গমূল করতে পারি তাহলে মূলদ। এই সংখ্যাগুলো কি বর্গমূল করা যাবে? এগুলা কোনোটাও কি বর্গ সংখ্যা না। তার মানে মৌলিক সংখ্যার বর্গমূল অলওয়েজ অমূলদ সংখ্যা হবে। আমরা এটা মনে রাখবো। হ্যাঁ রাইট, পূর্ণবর্গ নয়। দেখেন এই যে আমি লিখছি, এটা কিন্তু এরপরে অনেক সংখ্যা আছে যেটার অসীম। যখন দশমিকের পর অসীম সংখ্যা থাকে, তখন অসীম অনাবৃত সংখ্যা থাকে, তখনই সেটা অমূলদ সংখ্যা হয়। বিস্তারিত পরে আবার শেখাবো, আস্তে আস্তে শিখি। আজকে একটা থিওরিটিক্যাল জিনিস শেখালাম। আচ্ছা, এবার ছোট একটা প্রশ্ন আপনাদেরকে পড়াবো, খুব ছোট্ট একটা প্রশ্ন। আচ্ছা, মৌলিক সংখ্যাটা একটু কিন্তু শিখে নিতে হয়, কারণ যে সকল সংখ্যার কোনো গুণনীয়ক নেই সেগুলি মৌলিক সংখ্যা আসবে আস্তে আস্তে। আজকে জাস্ট একটা কথা মনে রাখতে বলছি, মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা হবে। এইটা মাথার মধ্যে নেন। এরপরে কোনটা মৌলিক সংখ্যা, কেন এটা বলা হইলো, এটা আমরা শিখবো আবার। আচ্ছা, এবার কি প্রশ্ন দেওয়া হয়েছে? দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার অন্তর নির্ণয় করুন যাদের বর্গের অন্তর কত? 47। যাদের বর্গের অন্তর 47। এইটার একটা সূত্র আছে। যখন প্রশ্নে এই যে বর্গের অন্তর কথাটা বলবে, একটা সূত্র মনে রাখবো,
দেখেন ছোট সংখ্যা যখন আমার বের করতে হবে, বর্গের অন্তর বিয়োগ 1 ভাগ হচ্ছে 2। সূত্রটা একটু মনে রাখি, প্রশ্নটা একটু খেয়াল করি। যখন বড় সংখ্যা বলবে যোগ 1 ভাগ 2, এখন দেখেন তো উত্তর কত আসে। আচ্ছা, ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা, আমাদের কিন্তু এই সাইদুল স্যার পেজ থেকে টিউটোরিয়াল আমাদের যে প্ল্যাটফর্ম, সেটা থেকে কিন্তু আপনাদের নিবন্ধন, প্রাইমারি এবং প্রধান শিক্ষক সহ 10ম ও 20তম গ্রেডের সকল চাকরির পরীক্ষা কিন্তু কোর্স এমসিকিউ এবং লিখিত বই সহকারে কিন্তু কোর্স চলমান আছে। যারা ভর্তি হতে চাই, লাইভ চলাকালীন সময়ে পেজ ইনবক্স করব, তাহলে বিশেষ ডিসকাউন্টে কিন্তু একদম সীমিত ফিতে কিন্তু আমরা ভর্তি হতে পারবো। আচ্ছা, তাহলে এইখান থেকে আমি ছোট সংখ্যাটা আগে বের করি। এটা আমি এখানে আসলাম, তাহলে কি হবে, পুরা জিনিসটাই শেখাই দেবো। আগে একটু দেখি কি বলছে। তাহলে এখানে 46 ভাগ 2, 23। আর আরেকটা জিনিস কি, তাহলে বড় সংখ্যাটা যদি বের করি তাহলে কি হবে, 47 যোগ 1 ভাগ 2, তাহলে সমান সমান 48 ভাগ 2, 24। আচ্ছা, এইখানে একটা মজার কথা বলি, যারা আমার চালাক ভাই ও বোনেরা আছে তারা কিন্তু এগুলা কিছুই দেখে নাই। দেখেন তো কোন দুটো অপশন যোগ করলে 47 হয়, সেটাই কিন্তু আমাদের উত্তর। দেখেন তো কোন দুটো অপশন যোগ করলে 47 হয়। এই অঙ্ক করতে গিয়ে আমার এত কিছু করা লাগে? আমরা অপশন দেখলে উত্তর করতে পারবো। অপশন দেখবো, 1 সেকেন্ড উত্তর করবো। দেখেন কোন দুটো অপশনে কোন দুটো মান যোগ করলে 47 হয়, সেটাই আমাদের উত্তর। কারণ 47 না হলে তো হবেই না, আপনার অন্তর হোক আর যোগফল হোক, আগে তো অপশন দুইটার তো ব্যালেন্স তো করতে হবে। আপনাদের দুইটা অন্তরের পার্থক্য বলছে এখানে 47, জাস্ট আমরা অপশনে চেক করব কোন দুইটার যোগফল 47। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমরা কি এই প্রশ্নটা বুঝতে পেরেছি? কমেন্টের সংখ্যা কিন্তু অনেক কম, আমরা ক্লাসে একটু করে রিয়্যাক্ট করে দিব যারা ক্লাসে উপস্থিত আছি। আপনাদের সবার প্রিয় সাইদুল স্যার অনেক কষ্ট করে কিন্তু এই ধরনের ক্লাসগুলা আপনাদের জন্য একদম ফ্রিতে কিন্তু উনি অ্যারেঞ্জ করেছে। ঠিক আছে, আমাদের পেইড কোর্সে কিন্তু এর থেকে আরও ভালো অনেক বিস্তারিতভাবে ক্লাস হচ্ছে। যারা আমরা ভর্তি হতে চাই, একটা চাকরি আমাদের প্রয়োজন, সীমিত, একদম সীমিত ফি, সাথে আবার বই, বিস্তারিত জানার জন্য আপনার জাস্ট পেজে নক করেন, আমাদের যে টিম আছে তারা কিন্তু বুঝাই দিবে। আচ্ছা ঠিক আছে, আমি পরের প্রশ্নে যাচ্ছি। আপনারা নেক্সট বললে কিন্তু আমি পরের প্রশ্নে যাই। আচ্ছা, আরও একটা সহজ প্রশ্ন আমি সমাধান করব। এগুলো আসলে একদম সহজ প্রশ্ন। বলা হচ্ছে একটি সংখ্যা 301 থেকে যত বড়, 301 থেকে যত বড়, ঠিক আছে, আর 381 থেকে তত ছোট। তাহলে ঠিক কি, দেখেন একটা জিনিস, 301 থেকে যত বড় আবার 381 থেকে তত ছোট, তাহলে ঠিক মিডল পজিশনে পড়বে না, মাঝামাঝিতে পড়বে না নাকি? মাঝামাঝিতে পড়বে কি না? মাঝামাঝিতে পড়বে, হ্যাঁ। তাহলে আপনাকে কি করতে হবে, এরকম যত ততর প্রশ্ন, এটাকে আমরা এইভাবে যত তত বলি আর কি প্রশ্নে, যে যত ততর প্রশ্ন যদি পরীক্ষায় আসে, যে দুইটা সংখ্যা আমার প্রশ্নে দেওয়া থাকবে ওই দুইটাকে যোগ করে আমি 2 দিয়ে ভাগ করব। যে দুইটা সংখ্যা আমার প্রশ্নে দেওয়া থাকবে সেই দুইটাকে যোগ করে আমি 2 দিয়ে ভাগ করব, উত্তর হয়ে গেছে। কেন, দেখেন 341 থেকে একটু খেয়াল করে দেখেন, 301-এর পার্থক্য কত? 40। আবার 381 থেকে এই 341-এর পার্থক্য কত? 40। তার মানে 301 থেকে 40 বড়, আবার 381 থেকে 40 ছোট। তাহলে সংখ্যাটি হবে 341। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, আমরা সবাই বুঝতে পেরেছি যে এরকম প্রশ্ন যদি অনেক প্রশ্ন পরীক্ষা আসছে, জাস্ট দেখবেন এই সংখ্যাগুলা পরিবর্তন থাকতে পারে। এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলা যা থাকবে একদম নিঃসন্দেহে, একদম আত্মবিশ্বাসের সাথে প্রশ্নে যেই দুইটা সংখ্যা দিবে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব। যত তত, যত তত অর্থাৎ যত বড় তত ছোট, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, এগুলাই কিন্তু নিবন্ধন, প্রাইমারি, প্রধান শিক্ষক সহ 10ম ও 20তম গ্রেডের যত চাকরির পরীক্ষা আছে এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে, বারবার আসছে।
আরও একটা ম্যাজিক জিনিস আপনাদেরকে এখন শেখাবো, ক্রমিক সংখ্যা। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, এই জিনিসটা আমার আসলে খুবই ভালো লাগে এই জিনিসটা পড়াইতে, যে ক্রমিক সংখ্যাটা কি দেখে কি বলছে, যে তিনটি ক্রমিক, দেখেন তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে, 60 হলে আর কি, 60 হলে তাদের যোগফল কত হবে। আচ্ছা আচ্ছা এই প্রশ্ন আমরা দেখি, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে, 60 কত আছে 60, কয়টা সংখ্যার কথা বলছে, একটু আগে অনেকে বলেছে না তিনটা থাকলে কি হবে, এখন তিনটা শেখাচ্ছি। আচ্ছা তিনটা ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে কি, ক্রমিক মানে কিন্তু যে এরকম মনে করেন ধারাবাহিক থাকবে, মনে করেন 1 2 3 ক্রমিক সংখ্যা কয়টা, তিনটা। আবার এটা এরকম হইতে পারে 2 3 4, কয়টা, তিনটা। আবার এরকম হইতে পারে 3 4 5, আবার এরকম হইতে পারে 4 5 6। বুঝতে পেরেছি, এটি হচ্ছে ক্রমিক বা ধারাবাহিক বা ক্রমিক। অনেক সময় এটাকে আমরা দেখেন এখানে পার্থক্যগুলো হচ্ছে সমান, একটা পদ থেকে আরেকটা পদের পার্থক্য যদি সমান হয় তখন তারা ক্রমিক, আমরা বলি এটা ক্রমিক সংখ্যা। যেমন ক্রমিক যদি জোড় বলি তাহলে কত হবে 2 4 6, আবার ক্রমিক যদি বিজোড় বলি 1 3 5। কিন্তু এখানে জাস্ট বলছে কি তিনটি ক্রমিক সংখ্যা, জোড় বিজোড় উল্লেখ করে দেয়নি, এই জন্য এটা নেওয়া যাবে না, এটা কি নেওয়া যাবে না, আমরা এইরকম ফরম্যাটে সাজাইতে হবে। আচ্ছা এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা যদি এই পর্যন্ত আমি বুঝে থাকি, দেখেন তো একটু বুদ্ধি করে প্রিয় ভাই ও বোনেরা, একটু বুদ্ধি করে এখানে উত্তর পাই কিনা আমরা দেখি তো। এই তিনটা সংখ্যার গুণফল কত, আমি কিন্তু জাস্ট 1 থেকে শুরু করছি, আপনারা আমাকে বলতে পারবেন না যে স্যার কই থেকে পাইলেন, আমি জাস্ট 1 থেকে শুরু করছি। তাহলে প্রথম সংখ্যা যদি আমার 1 হয়, পরেরটা 2, পরেরটা 3 হয়, আমি একটু গুণ করে দেখি কত হয় 6। তাহলে 2 3 4 গুণ করলে কত হয় 24, 3 4 5 গুণ করলে কত হয় 60, 4 5 6 গুণ করলে কত হয় 120। দেখি তো আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা। এইটার আরো নিয়ম আছে, আমি কিন্তু অঙ্ক কিন্তু এখনো সমাধান করছি বলে আপনাদের কিন্তু বলি নেই, আমি জাস্ট দেখাচ্ছি। কিন্তু যারা আমার চালাক ভাই ও বোনেরা আছে তারা কিন্তু উত্তর পেয়ে গেছে। এই দেখেন এই যে তিনটা ক্রমিক সংখ্যা 3 4 5, এদের গুণফল 60, তাহলে এদের যোগফলটা করলেই তো হয়ে গেল। তাহলে কত হয় 12, আর এইখানে কত হয় 4 5 6, 4 5 6 15, আর এইখানে কত হয় 9, এইখানে কত হয় 6। তার মানে এই পাশে কিন্তু আমি যোগফল আর এই পাশে আমি কি লিখছি গুণফল, এই পাশে যোগফল আর এই পাশে হচ্ছে কি গুণফল, দুই পাশে কিন্তু দুই রকম লিখছি। আচ্ছা আমরা কি কেউ বুঝতে পেরেছি এই প্রশ্নের উত্তর কত হবে? আমি কিন্তু এখনো বলি নাই, বলছি আমি কিন্তু এখনো বলি নাই, আমি কিন্তু এখনো বলি নাই যে উত্তর কোনটা হবে। আপনারা বলেন উত্তর কি হবে? আমি কি একবারও বলছি উত্তর কোনটা হবে? আচ্ছা সাপোজ এইখানে ওই যে দেখেন ওইখানে যদি ধরেন এইখানে যদি 60-এর জায়গায় 120 থাকতো, তাহলে আপনার উত্তরটা কোনটা নিতেন? তাহলে উত্তর কোনটা নিতেন একটু বলেন তো, আপনারা বলেন, আমি কিন্তু উত্তর বলিনি এখনো, আমি কিন্তু এখনো কিছুই বলি নাই। যদি এখানে 120 থাকতো তাহলে উত্তর কি হইতো? সেক্ষেত্রে উত্তর কত হইতো? উত্তর এই যে এটা হইতো, সেক্ষেত্রে উত্তর কত হইতো? রাইট। আচ্ছা এখন এই যে আরেকটা জিনিস আছে যে তিনটা ক্রমিক সংখ্যা যে আমার মেলাইতে হবে, এইখানে আরো একটা নিয়ম আছে, সেটাও আমরা একটু শিখে নিই। এই 60কে আপনি এইভাবে উৎপাদক বিশ্লেষণ করবেন। দেখেন আমি একটু উৎপাদক বিশ্লেষণটা করি। এই যে 60কে দেখেন এই সংখ্যাগুলো আমি কোথায় পাইছি সেটাও আমি শেখাই দিচ্ছি। দেখেন 30, আবার যদি 2 দিয়ে, এই উৎপাদক বিশ্লেষণের সময় সবসময় মৌলিক সংখ্যা দিয়ে করতে হয়, তাহলে সব থেকে ছোট মৌলিক কিন্তু 2। মৌলিক সংখ্যারই আমি আবার শেখাবো, আমি তো অনেকে দেখলাম মৌলিক সংখ্যা আপনারা পারেন না, আমি শিখাই দিব। আচ্ছা এখন একটু খেয়াল করলে দেখেন এখানে যদি আমি গুণ করি, এই যে দেখেন তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি। আমি এটা একটু লিখে নিই, পরে আমি সরে যাচ্ছি, পরে আপনারা তুলে নিন। দেখেন এখানে 4, এখানে কত আসলো 3, এখানে 5, তাহলে আমি যদি ঘুরায় সাজাই তাহলে লিখতে পারি না 3 4 5, তাহলে এই যে তিনটা সংখ্যা পেয়ে গেছে। তাহলে এই তিনটার যোগফল কত 12। দেখি তো বুঝাইতে পারলাম কিনা আপনাদের? হ্যাঁ ওই যে লসাগু করেও করাই দিছি। তবে আপনারা যদি এই জিনিসটা মনে রাখতে পারেন, এই জাস্ট এতটুকু কথা, তাহলে কিন্তু আমার লসাগুও লাগলো না, কিচ্ছু না, এবং
কোনোদিন এই প্রশ্নের উত্তর ভুল হবে না যদি এই পাঁচটা আর এই পাঁচটা মনে রাখতে পারেন, যে গুণফল আর যোগফলটা যদি আমি মনে রাখতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে দুইটা হয়ে গেল। আমি একটু আরেকটা প্রশ্ন আপনাদেরকে সমাধান করতে দিব। এবার আমরা একটু এই প্রশ্নটা করব। বলেন তো তাহলে এই প্রশ্নের উত্তরটা কত হবে? এইটা একটু আপনারা নিজেরা করবেন, এটা আপনাদেরকে আমি এখন করতে দিচ্ছি। আমরা সবাই একটু এই প্রশ্নটা করব। এখন আমরা এই প্রশ্নটা সমাধান করব খুব সহজে। আমরা এক একটা প্রশ্ন জাস্ট বুঝে নিব। একবার যদি বুঝে নিতে পারি, আমরা অনেকেই ভাবি যে অনেক বেসিক শিখলে বুঝি আমার অঙ্কের দক্ষতা বাড়বে। না ভাই, যত বেশি অঙ্ক আমি বুঝে বুঝে সমাধান করব তত আমার জন্য বেটার। একটা অঙ্ক আমি অনেক ওয়েতে করতে পারি, যেটা আমার মাথায় আমার ব্রেনে যেটা গেঁথে যাবে সেটা সব থেকে কিন্তু আমার জন্য সহজ লাগবে। আচ্ছা এইখানে আসলে কি বলছে দেখেন, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 210, তাহলে হলে সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে আমি একটু, অনেকেই দেখলাম যে আপনারা লসাগু করে করতে বললেন, আমি করি, কোনো সমস্যা নেই। লসাগু না, আসলে এটা উৎপাদক বিশ্লেষণ বলে। তাহলে এখানে হবে 105, এখানে যদি আমি এটা যেহেতু বিজোড় সংখ্যা 3 দিব, তাহলে এখানে হবে কত? 35, 5 দিব 7। দেখেন এটা যদি আমি সাজাই, তাহলে 2 3 5 7, তাহলে 6, আমার তো ক্রমিক মানে ধারাবাহিক হইতে হবে, তাহলে ধারাবাহিক 5 6 7, 5 6 7, তাহলে 5 6 7, এই তিনটা সংখ্যার গুণফল হচ্ছে 120, আবার এই তিনটা সংখ্যার যোগফল হচ্ছে 18। তাহলে আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর কত? 18। সঠিক উত্তর 18। সবাই আর কমেন্টে দেখতে চাই 18, সবাই কমেন্টে 18 দেখতে চাই। প্রিয় ভাই বোনেরা, ক্লাসটা আমরা একটু রিয়াক্ট করে দিব, ঠিক আছে? কারণ তাহলে পরবর্তীতে যদি ক্লাস হয় সেই নোটিফিকেশনটা আপনি অটোমেটিকলি আপনার ফেসবুকে কিন্তু পেয়ে যাবেন। আর আপনাদের আবারও ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, আমাদের কিন্তু স্পেশালি আপনাদের জন্য সাইদুল স্যার কিন্তু কমপ্লিট কোর্স উইথ বই সহকারে কোর্সের কিন্তু ব্যবস্থা করেছেন। যারা ভর্তি হতে চাই আমরা পেজ ইনবক্স করব। একদম লাইভ চলাকালীন সময় ভর্তি হলে স্পেশাল ছাড়ে কিন্তু আমরা সবসময় ভর্তি হতে পারি, একদম সীমিত ফিতে। যারা ভর্তি হতে চাই খুব দ্রুত আমরা পেজে নক করব। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, এবার আমরা এই প্রশ্নটা সমাধান করব। কি বলছে দেখি, সামনে আরো ম্যাজিক আছে। আপনাদের কাছে লসাগু গসাগু থেকে এমন একটা জিনিস শেখাবো যেটা আপনি কোনোদিনও শিখেননি, আজকে আপনাদেরকে আমি শেখাবো। একটু পরেই ক্লাসটা আসতেছে, একটু পরেই প্রশ্নটা আসবে। ও ওইখানে 210 হবে। ও আমার গুণফল ওখানে 210 হবে, আমি এখন খেয়াল আসছে 210 হবে। ওইখানে ওই যে ওইটা দেখে আগেরটা লিখে দিছি, তো এটা 210 হবে, এটা তো বোঝাই যাচ্ছে, আমি তো অলরেডি নিচে একবার করেছি। মাঝে মাঝে ভুল করলে বোঝা যায় আপনাদের কনসেন্ট্রেশন আছে কিনা, যদিও ঠিক না, এটা আমার আরো সতর্ক থাকা উচিত, কারণ আমি ওই 120 আগেরটা পরে ওইটা লিখে দিয়েছিলাম, ঠিক আছে? দুঃখিত আমি। আরে বাবারে, গুণফল ভুল যে আপু লিখছে তার যে ভুল বানানটা ভুল হয়েছে সেটা কে বলবে? ভুল বানান কি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার কি বলছে, দুইটি সংখ্যার যোগফল 18, তাদের অন্তর 4 হলে সংখ্যা দুটি কত হবে? এইটা আমি সিম্পলি এক ধরনের অপশন টেস্ট করেই করতে পারি। ওই যে অপশন থেকে যদি আমি 11 আর 7 কে নেই, দেখেন 11 আর 7 এই দুইটা আমি যদি যোগ করি 18 হয়, আর 11 থেকে যদি 7 বাদ দিই কত হয়? 4। তাহলে মিলছে, প্রশ্নের সাথে সঠিক উত্তর হচ্ছে এইটা। লাইভ চলাকালীন সময়ে আমরা যারা ভর্তি হতে চাই স্পেশাল ডিসকাউন্টে কিন্তু আমাদের স্যার কিন্তু আপনাদেরকে ভর্তি নেবেন, উনি কথা দিয়েছেন। তা আপনারা সরাসরি পেজে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমরা নক করব। এই যে এখানে নম্বর দেওয়া আছে, আপনারা একটু যোগাযোগ করেন।
লাইভ চলাকালীন সময় ভর্তি হলে স্পেশালভাবে স্যার আপনাদেরকে কনসিডারেশন করবে। আচ্ছা, এটা তো বুঝলাম, এটা আরেকভাবে শিখতে চাই। অনেকেই তো একটু আমরা আরো বেসিক থেকে আচ্ছা, বলছে দুইটি সংখ্যার যোগফল 18, তাদের অন্তর মানে পার্থক্য 4 হলে সংখ্যা দুটি কত? এরকম প্রশ্নের ক্ষেত্রে ছোট সংখ্যা বের করার ক্ষেত্রে যদি বড় প্রশ্ন আসে, তাহলে ছোট বের করার ক্ষেত্রে প্রশ্নে যেই দুইটা, অর্থাৎ প্রশ্নে যেই দুইটা সংখ্যা আমি লিখে দিচ্ছি, ওই যে যোগফল বিয়োগ অন্তর, এই কথাগুলো থাকলে ভাগ 2 দিলে আপনি ছোট সংখ্যাটা পাবেন। আর বড় সংখ্যা বের করার ক্ষেত্রে ওই প্রশ্নে যে যোগফল দিবে, যোগ অন্তর ভাগ 2 দিলে পাবো। তাহলে এখানে কি আছে? 18 বিয়োগ 4 ভাগ 2, তাহলে এখানে কত হবে? 14 7। আর এখানে কত আসবে? 18 যোগ 4 ভাগ 2, তাহলে 22 ভাগ 2 সমান সমান কত? 11। দেখেন আমরা বুঝতে পেরেছি কিনা? সামনে লসাগু এবং ঘষাগু থেকে আজকে এমন একটা জিনিস শেখাবো যা আপনারা কখনোই শিখেন নাই। এইটা হবে না কেন? 12 আর 6 যোগ করলে 18 হয়, কিন্তু 12 থেকে 6 বাদ দিলে তো কত হয়? 6 হয়, কিন্তু বলছে এখানে 4 হবে। এটা হবে না। আচ্ছা ঠিক আছে, পরেরটা যাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, যেটা বলবেন সেটাই করব। আচ্ছা, এবার আমরা গসাগু বের করা শিখব। আচ্ছা, গসাগু বের করা শেখার আগে, এই প্রশ্নটা সলভ করার আগে দেখেন আমি একটু শর্টকাটে বলি যে এই প্রশ্ন আপনি সলভ করা লাগবে না, আপনি জাস্ট 5 সেকেন্ডে আপনি খালি দেখেন এই যে অপশনগুলো আছে এর মধ্যে কোনটা দিয়ে সবগুলোকে ভাগ করা যাবে, ওইটাই গসাগু। প্রথম কথা, ঠিক আছে? এইটা দিয়ে সবগুলোকে ভাগ করা যাবে, ওইটাই হচ্ছে গসাগু। এখন আপনাদেরকে আমি একটা জিনিস বলি, মনে করেন 15 আর 30, বলেন তো 15 আর 30-এর গসাগু কত হবে? গসাগুর ফুল মিনিং হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মনে রাখবেন, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটাকে বলে গসাগু, আর লঘিষ্ঠ সাধারণ গুণিতককে বলা হয় লসাগু। আমি 15 এবং 30-এর লসাগু জানতে চাচ্ছি, সবার কাছ থেকে জানতে চাই। আমি জানতে চাচ্ছি, আমি এই প্রশ্নের উত্তর চাই না, এই প্রশ্নের উত্তর আমি পরে বলবো। তার আগে আমাকে বলেন 15 এবং 30-এর গসাগু কত? দেখেন 15 এবং 30-এর গসাগু অনেকেই বলছেন 5, অনেকেই বলছেন 15। সঠিক উত্তর হবে 15। কারণ 15 দিয়ে আপনি 15কেও ভাগ করতে পারবেন, 30কেও ভাগ করতে পারবেন। এটা বের করার নিয়ম। আমরা যদি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, গসাগু ছোটকালে শিখছিলেন ক্লাস 5-এ, মনে আছে? ক্লাস 5-এ কি আমরা সবাই পড়ছি এবং পড়াচ্ছি, ভবিষ্যতে পড়াবো, তারাই তো আমরা ক্লাস করতেছি। তাহলে কি করতে হবে? গসাগু বের করার কয়েকটা নিয়ম আছে, এর মধ্যে একটা নিয়ম হচ্ছে ভাগ প্রক্রিয়া, অর্থাৎ বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সেটাই, ছোট সংখ্যাটাই হচ্ছে ওই দুটো সংখ্যার গসাগু। এরকম করে করতে হয়, এখানে 0 হবে, এরকম করে করতে হয়। আচ্ছা, একটু কষ্ট দেই আপনাদের। এবার এখানে একটা সংখ্যা বাড়াই, 5। এখন মনে রাখবেন, এখন গসাগু হবে 5। এখন গসাগু হবে কত? 5। দেখি, এই যে দেখেন, এখন ধরেন 15 দিয়ে তো 30কে ভাগ করতে পারলাম, এখন কি করতে হবে? ওই 5 দিয়ে 15কে ভাগ করতে হবে। তাহলে 3 5 15। তার মানে যদি এই তিনটা সংখ্যা হয় সেক্ষেত্রে গসাগু কত হবে? 5। সেক্ষেত্রে 15 হবে না, সেক্ষেত্রে ছোট যেটা সেটা হবে। ঠিক আছে? আচ্ছা, 3 দিয়ে দেখেন, একজন বলছে যে ভাই, আচ্ছা আবার আমি শুরু থেকে দেখাই। আচ্ছা, একজন বলছে 3 হবে, 3 দিয়ে ভাগ যায়। একজন বলছে 5 হবে, 5 দিয়ে ভাগ যায়। একজন বলছে 15 হবে, 15 দিয়ে ভাগ যায়। একজন বলছে 1 হবে। সবারটাই সঠিক, কিন্তু গসাগু মানে কি? গরিষ্ঠ মানে কি? বড় ভাই। গরিষ্ঠ মানে কি? বড় ভাই। লঘিষ্ঠ মানে কি? লঘু, ছোট ভাই। অর্থাৎ গসাগু বের করার ক্ষেত্রে গুণনীয়কগুলোর মধ্যে যে সবার বড় তাকে নিতে হবে। অর্থাৎ এই গুণনীয়কগুলোর মধ্যে সবার বড় কে? সবার বড় যদি আমি এই দুইটা দিই সেক্ষেত্রে 15, তখন তো 5 নাই। আর যখন আমি 5 যোগ করব তখন তো 15 থাকতেছে না, তখন কত?
5, 5কে তো আর 3 দিয়ে এমনিতেই যায় না, ওটা তো হবেই না। তাহলে 1 আর 5 এর মধ্যে কত, তখন আমার গসাগু কত হবে, 5 হবে। আমি এখনো এই প্রশ্নে যাই নাই। আচ্ছা, তাহলে এইবার একটা ইন্টারেস্টিং জিনিস শেখাই, আজকে শিখবো, সারা জীবন মনে রাখবো। 0, 5, 15, বলেন এইবার এইটার গসাগু কত হবে? এইবার এইটার গসাগু কত হবে? যে পারবে তাকে আমি স্পেশালি, তাকে আমি গিফট দিব, যে পারবে তাকে আমি গিফট দিব। বলেন গসাগু কত হবে? এইটা যে পারবে তাকে গিফট দিব, কিন্তু ভুল করলে কি হবে, জরিমানা দিতে হবে। কিন্তু ভুল করলে সাইদুল স্যারের পেজ থেকে যে ক্লাস করতেছে এই কথাটা একজনকে জানাবো, এই প্রতিজ্ঞা সবার করতে হবে। যদি এই প্রশ্নের উত্তর ভুল দেই, তাহলে এই যে সাইদুল স্যারের পেজে যে আমরা ফ্রি ক্লাস করি টিউটোরিয়াল একাডেমি থেকে, আমরা কিন্তু তাহলে কি করব, একজনকে জানাবো এবং যে ভর্তি হয়নি তাকে ভর্তি হতে বলবো, যদি না পারি। আর যদি পারি তার জন্য উপহার আছে। 0, 5, 15 এইটার গসাগু কত? 0, 5, 15 এইটার গসাগু কত? ও, সবাই ব্রিলিয়ান্ট, অনেকেই সঠিক উত্তর দিয়ে ফেলছে। এত জনকে তো ভাই ও বোনের আমি গিফট দিতে পারবো না। আচ্ছা, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃতভাবে হোক, অনেকেই সঠিক উত্তর দিয়েছে। মনে রাখতে হবে, গসাগু নির্ণয় করার ক্ষেত্রে শূন্য কাউন্ট করা যায় না, শূন্য বাদ, শূন্য বাদে 5 এবং 15 গসাগু কত, 5, এইটাই উত্তর। নন জিরো, জিরো নেওয়া যাবে না, কারণ জিরোর গুণনীয়ক হাজার হাজার, জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এই জন্য বাকি দুইটা সংখ্যার মধ্যে যেটা আমার গসাগু সেটাই আমার উত্তর, মনে থাকবে। এখন জানতে চাই 1, 5, 15 এইখানে গসাগু কত? 1, 5, 15 এইখানে গসাগু কত? এক, 5, 15 এইখানে গসাগু কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই অনেক জানেন, সবার উত্তর সঠিক হয়েছে। কতজনকে আমি গিফট দিব? সবাই উত্তর সঠিক দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কিন্তু যখন 1, 5, 15 তখন গসাগু হবে, মনে রাখবেন 1, কারণ 1-এর কিন্তু একটাই উৎপাদক আছে, এইটার আছে হচ্ছে 2টা, আর এইটার আছে হচ্ছে 4টা। এর মধ্যে দেখেন সব থেকে বড়, অর্থাৎ যেটা দিয়ে আমি সবগুলোকে ভাগ করতে পারবো এরকম সংখ্যা এখানে শুধুমাত্র 1। 5 নিলে কিন্তু হবে না, 5কে কি 1 দিয়ে ভাগ করা যায়? যায় না, উত্তর নেওয়া যাবে না। আপনাদের সবাইকে উপহার দিতে না পারি, মন থেকে দোয়া করে দিলাম আপনাদের সবার যাতে স্বপ্ন পূরণ হয়, সবাই যাতে পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারেন, সেই দোয়া স্যারের পক্ষ থেকে থাকলো। এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, সবার জন্য মন থেকে দোয়া যে খুব শীঘ্রই যাতে 2025 সালে আমাদের সবার একটি সরকারি চাকরির এবং আপনাদের যেটা ডেস্টিনেশন, অর্থাৎ যেটা আপনি চাচ্ছেন, মনের আশা যাতে পূরণ হয়ে যায়। সবাই ইনশাল্লাহ আমরা আমিন বলি, সবার আমাদের দোয়া যাতে কবুল হয়। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, আমাদের শিপন দাস, শিপন ভাই দ্রুত বিয়ে করতে চাই, সবাই তার জন্য দোয়া করেন। আচ্ছা, এবার যে প্রশ্নটা করা হচ্ছে, বলা হচ্ছে কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকলো, 2 থাকলো। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করেন, সব সময় আসলে অঙ্ক দেখে আমরা সলভ করব না, মাঝে মাঝে অপশন দেখে উত্তর বের করব। দেখেন তো, এখানে অপশন আছে 8, দেন আছে 10, দেন আছে 12, তারপরে 14। তাহলে 4 এবং 6 দ্বারা কোন অপশনটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 থাকে? 2 থাকে, বলেন তো, প্রতি ক্ষেত্রে 2 থাকে। কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকে? দেখেন তো, আমরা যদি 8কে যদি 4 দিয়ে ভাগ করি কোনো ভাগশেষ কিন্তু
থাকে না, অর্থাৎ এইটা ধর আচ্ছা এইভাবে লিখলে মানে ভালো হইতো, 4কে যদি 4 দিয়ে ভাগ করি ভাগশেষ থাকে না, ভাগ চলে যায়, ঠিক আছে, এটা ভাগ চলে যায়, তাহলে এটা হবে না। আমরা ধরেন 10কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে এখানে ভাগশেষ থাকে 4 থাকে কিন্তু মানে 2 হয় আর ভাগশেষ থাকে কত 4, এখানে ভাগশেষ থাকে না, তাহলে এটাও হবে না। 12কে আমি 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 হয়, ভাগশেষ কি থাকে না, তাহলে এটাও হবে না। কিন্তু 14কে যদি আমি 4 দিয়ে ভাগ করি সেক্ষেত্রেও 2 ভাগশেষ থাকে, আবার 14কে যদি আমি 6 ভাগ করি সেক্ষেত্রেও 2 ভাগশেষ থাকে। ও আচ্ছা, আগের অঙ্কটা তো না করেই চলে আসছি, ঠিক আছে, আবার ব্যাক করব, কোনো সমস্যা নেই। তার আগে এই প্রশ্নটা আমরা মিলিয়ে নিই। আমি কিন্তু প্রশ্ন সলভ করিনি, তবে আমাকে কি আপনারা কেউ বলতে পারেন এই প্রশ্নটা কি লসাগু থেকে আসছে নাকি গসাগু থেকে আসছে? এই প্রশ্নটা কি লসাগু থেকে আসছে নাকি গসাগু থেকে আসছে? এই প্রশ্নটা কি লসাগু থেকে আসছে নাকি গসাগু থেকে আসছে? এই প্রশ্নটা কি লসাগু থেকে আসছে নাকি গসাগু থেকে আসছে? এই প্রশ্নটা মনে রাখবেন, লসাগু থেকে আসছে। প্রশ্নে যদি ভাগশেষ এই টাইপের জিনিস থাকে, অর্থাৎ কোন সংখ্যাকে, এখানে আসলে ক্ষুদ্রতম এই কথাটা থাকে অনেক সময়, ক্ষুদ্রতম, কমপক্ষে, তারপরে প্রতি ক্ষেত্রে এই ধরনের কিছু টার্মস আছে, ন্যূনতম, ছোট বুঝালে এগুলো বললে লসাগু করতে হয়। এখানে যে নিয়মটা, এই 4 এবং 6 যদি লসাগু করি, লসাগুর সাথে সেই ভাগশেষটা যোগ করলে উত্তরটা পাবো। তবে এটার একটা বিস্তারিত নিয়ম আমি আরেকটা ক্লাসে করাবো, যেহেতু এটা ছোট প্রশ্ন, এই জন্য আপনারা জাস্ট হচ্ছে দেখেন, এই যে 14কে 4 দিয়ে ভাগ করলে 3 4 12 2 ভাগশেষ থাকে, আর 14কে যদি 6 দিয়ে ভাগ করি 2 ভাগশেষ থাকে। এই পর্যন্ত আমরা একটু বুঝে নিই, ঠিক আছে, এটা লসাগুর অঙ্ক। আচ্ছা, একটু আগের প্রশ্নে আবার ব্যাক করি। এই প্রশ্নটাতে আমাদেরকে বলছিল গসাগু বের করতে, তা আমরা ওইখানে তো অঙ্কটা করি নেই তখন। তাহলে আমাকে দেখতে হবে যে এই যে 4টা সংখ্যা আছে এই অপশনগুলোর মধ্যে কোনটা দিয়ে আমি সবগুলোকে ভাগ করতে পারি। অবশ্যই বড়টা আমাকে নিতে হবে। তাহলে আমি যদি এটা যদি এখন আমরা কি বলছিলাম, গসাগুর নিয়ম, এটা 16 দিয়ে, তাহলে এখানে আমি ভাগ করতে পারছি, 16 দুগুণী 32, তাহলে এই 16 দিয়ে এখন এই 56কে ভাগ করতে হবে। মনে আছে এই নিয়মটা? মনে না থাকলে কিন্তু বাসায় যদি 4 5 এর কোনো বাচ্চা থাকে তার কাছ থেকে শিখতে হবে। মান সম্মানে লাগবে না, সবার কাছ থেকে শেখা যায়। আচ্ছা, এবার ওই 80কে আমি 8 দিয়ে ভাগ করি, জাস্ট তুলে নেই ভাই ও বোনেরা, জাস্ট আমরা একটু তুলে নেই, তাহলে আমার গসাগু কত হবে? 8 হবে, কারণ 8 দিয়ে আমি 4 8 32, 6 8 48, 7 8 56, 8 10 80 সবাইকে ভাগ করতে পারবো। 12 দিয়ে সবাইকে ভাগ করতে পারবো না, 12 দিয়ে 56কে ভাগ করা যায় না, 80কে ভাগ করা যায় না। 4 দিয়েও সবগুলোকে ভাগ করা যায়, তবে যেহেতু 4 এবং 8 এর মধ্যে 8 বড়, 8 আমার উত্তর। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে এখন পর্যন্ত আমি 10টা প্রশ্ন উইথ বেসিক এবং শর্টকাট পড়াইছি। আমরা নতুন কিছু শিখতে পেরেছি কিনা এবং মোটামুটি বুঝতে পেরেছি কিনা, পরীক্ষায় যদি এই জিনিসগুলো থেকে আমার কোনো নলেজ, আমার জ্ঞান যদি পরীক্ষার হলে প্রয়োজন হয় তাহলে আমি পারবো কিনা সেটা ব্যবহার করতে, আমরা একটু কমেন্টে জানাবো। আচ্ছা, একটু আমাকে জানান ক্লাসটা কেমন লাগলো আপনাদের, এবং ইনশাল্লাহ এই প্রশ্নগুলো থেকে যদি কোনো প্রশ্ন পরীক্ষায় আসে আমরা কি সলভ করতে পারবো কিনা, আমরা একটু সবাই জানাবো। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো, আমরা ইনশাল্লাহ লিখবো, যদি পারি আমরা ইনশাল্লাহ লিখবো, যদি আমরা পারি ইনশাল্লাহ লিখবো, আর ক্লাসটা ভালো লাগলে আলহামদুলিল্লাহ লিখবো, ইনশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ। আচ্ছা, সজল ভাই বলছে 6 14 এবং 18 এই গসাগুটা দেখান। 6 14 18-র মধ্যে দেখেন 18কে তো আমরা 6 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু 14কে কে পারি না, তার মানে আরো ছোট সংখ্যা গসাগু হবে, সেক্ষেত্রে উত্তর হবে 2। আপনি যে প্রশ্নটা দিয়েছেন উত্তর হবে 2।
আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা সবাই মোটামুটি কিন্তু পারবো ইনশাল্লাহ। ক্লাস থেকে আমরা যতটুকু পারি, যেহেতু ফ্রি ক্লাস, আমরা শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আস্তে আস্তে যদি আমরা ধীরে ধীরে আগাই, ইনশাল্লাহ চাকরি আমাদের হবে। হ্যাঁ, ক্লাস কন্টিনিউয়াসলি চলবে, বাকি প্রশ্ন আবার আমরা পরের ক্লাস থেকে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, আর যাদের অঙ্ক বুঝতে ভালো লাগে না, একঘেয়েমি লাগে, তার একটা জিনিস খেয়াল করবেন, নামতাটা শিখবেন এবং ছোট ছোট যোগ বিয়োগ গুণ ভাগ নিজে নিজে করবেন। খাতার মধ্যে ছোট ছোট গুণ ভাগ নিজে নিজে বানাবেন, দেখবেন মাথা ব্রেনটা ক্লিয়ার হয়ে গেছে। ভালো লাগছে না অঙ্ক করতে, নামতাটা আমি একটু রিভিশন করি, যোগ বিয়োগ ছোট ছোট যোগ বিয়োগ করি, ছোট একটা খাতার মধ্যে কিছু শর্টকাট নিয়ম লিখি, কিছু বেসিক, যেমন বর্গ জিনিসটা শিখে নেই, স্কোয়ার, 5-এর বর্গ কত, এটা যাতে আমরা সহজে পারি, 5-এর ঘন কত একটু শিখে নেই। এটা শিখলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা, আমাদের এরকম একদম বেসিক থেকে যদি আমরা গণিত শিখতে চাই, আরও আমরা কিন্তু ক্লাস কিন্তু আপনাদের জন্য নিব। আজকের ক্লাস শেষ ক্লাস নয়, আরও ক্লাস হবে। আজকের ক্লাসই শেষ ক্লাস? নো, ক্লাস শুরু হয়েছে, শেষ হওয়ার জন্য নয়, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। এরকম বেসিক থেকে যদি বাংলা ইংরেজি শিখতে চাই, আমরা এই 4টা বিষয়ে যদি একবার আমরা একদম বস হইতে পারি, এই 4টা বিষয়ে যদি আমি বস হইতে পারি, চাকরি আমাকে নাড়া দিবে। দেখেন, যারা চাকরি পায় বারবার পাইতে থাকে, আগে আপনাকে বেসিক থেকে বাংলা ইংরেজিকে সাধারণ জ্ঞান, একটা নির্দিষ্ট বই এবং একটা নির্দিষ্ট বই শেষ করতে হবে, অথবা একটা একটা ধরেন একটা সাজেশন বা একটা ডাইজেস্ট, যাই করেন একটা জায়গা থেকে আগে আপনি শেষ করেন, করে আগে দেখেন কতটুকু আমার নলেজ গ্যাদার হইলো। তবে আপনাদেরকে আমি ভরসা দিয়ে বলতে পারি, আমাদের যে এই যে কোর্স, এই যে আমরা যে আপনাদের শেখাচ্ছি, আমরা কিন্তু অনেকজনকে শেখাচ্ছি, তা আমরা জানি বিষয়টা কিভাবে পড়াইলে আপনাদের জন্য ভালো হবে। এই জন্য আমাদের এই স্পেশাল কোর্স, তা আমরা তাদের জন্য আমরা শুরু করেছি একদম বেসিক থেকে, শূন্য থেকে আমাদের যে ফুল কোর্সটা আছে এইটা আমাদের কভার করবে কি প্রাইমারি, নিবন্ধন, 10ম থেকে 20তম গ্রেডের সকল কিছু, উইথ শিট সকল কিছু। তা যারা আমরা এই কোর্সগুলোতে ভর্তি হতে চাই, দেখেন আপনারা যারা প্রাইমারিতে পরীক্ষা দিতে চান, আপনাদের জন্য আমাদের একটি কোর্স আছে, প্রাইমারি প্রধান শিক্ষকের নিয়োগের জন্য একটা কোর্স আছে, 19তম নিবন্ধনের জন্য একটা কোর্স আছে, 10 থেকে 20তম গ্রেডের কিন্তু একটা কোর্স আছে। আমরা যে ক্লাস নিচ্ছি, আসলে আমাদের ক্লাস নিচ্ছি কেন, আমাদের কোর্সগুলো যাচাই করার জন্য, যাতে আপনারা কোর্সে ভর্তি হওয়ার আগে ক্লাসগুলো দেখে যাতে শিখতে পারেন। তা আমাদের কোর্সগুলোর ফি হচ্ছে 3500 টাকা, 3500। তবে স্যার আপনাদের জন্য স্পেশাল একটা অফার রেখেছেন, যারা লাইভ ক্লাসে ভর্তি হবে তারা 1750 টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে পারবে। ক্লাস চলাকালীন সময়, এই যে এখন ক্লাস চলতেছে, এই ক্লাস চলাকালীন সময় আমরা যারা ভর্তি হব, তারা কিন্তু আমরা 1750 টাকায় ভর্তি হতে পারবো। কি পাবো? ক্লাস রেকর্ড থাকবে। কি থাকবে? আমাদের ক্লাসগুলো কি আজীবন রেকর্ড থাকবে, ফেসবুক যতদিন রাখে, প্রয়োজনে এরপরে আবার ব্যাকআপ দেওয়া হবে। অর্থাৎ ক্লাসগুলো কিন্তু আমাদের সব সময়ের জন্য রেকর্ড থাকবে। কি লেখা আছে? রেকর্ড। প্রতিটি ক্লাসের কিন্তু এক্সাম নেওয়া হবে, এবং সব থেকে আকর্ষণীয় বিষয়, যেটা আপনি অন্য কোথাও পাবেন না, অনেক জায়গায় দেখবেন 1000 টাকা ফি নিচ্ছে 4টা বিষয়ের জন্য, কোনো শিট নেই, কোনো কিছু নেই, আপনি বাসায় মনে রাখবেন পিডিএফ দিয়ে পড়া হয় না, বাসায় লিখিত বই আকারে পড়তে হয়। কি পাবেন? 4টি বিষয় প্রায় 1200 টাকা মূল্যের হাইলাইট সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। 1200 টাকা মূল্যের হাইলাইটস সম্পূর্ণ ফ্রিতে। এই অফারে যদি ভর্তি হতে চান, এই লাইভ থাকাকালীন সময়, আমি উপস্থিত থাকাকালীন সময়ে, এই যে নাম্বার দেওয়া আছে প্রিয় ভাই বোনেরা, এই নাম্বারে পার্সোনাল বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখুন। কমেন্টে পেমেন্ট ডান লিখতে হবে। আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিচ্ছি ইনশাল্লাহ। যদি কোনো আর যারা রকেটে পেমেন্ট করতে চাই, এই নাম্বারটাতে করব। আচ্ছা, এখন স্যার এইমাত্র জানালো যে না, আমি সবসময় একটা অফার দিয়ে থাকি 1750 না। যারা সত্যিকার অর্থেই আমাদের এই টিউটোরিয়াল পেজ থেকে এই আমাদের পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হতে চাই, ক্লাস করার পরে যাদের ভালো লেগেছে, যারা আমরা ভর্তি হতে চাই, আমরা মাত্র 1450 টাকা আমরা সেন্ড করব। তবে অবশ্যই কি করতে হবে? এই লাইভটা থাকাকালীন সময় করতে হবে। অঙ্ক কিন্তু বাকি আছে, ঠিক আছে? না, আজকে আর অঙ্ক করাবো না, ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে করাবো। সারা জীবন থাকবে সাইফুল ভাই, আমরা ডাউনলোড করে আবার দিয়ে দিই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা ভর্তি হতে চাই দ্রুত আমরা এখানে টাকা পাঠায়া আমরা একটু পেমেন্ট ডান লিখে দিব কমেন্টে। অনেকেই কিন্তু ভর্তি অলরেডি শুরু হয়েছে টাকা পাঠানো। যারা ভর্তি হতে চায় লাইভ চলাকালীন, এই অফারটা কিন্তু লাইভ ছাড়া কিন্তু পাওয়া যাবে না। 1450 টাকা শুধুমাত্র আমি ক্লাস কেটে দেওয়ার পরে কিন্তু আর পাবো না। আমি ক্লাস কেটে দেওয়ার পরে কিন্তু আর ভর্তির সুযোগ নেই। ক্লাস চলাকালীন সময়ই শুধুমাত্র আমরা ভর্তি হতে পারবো 1450 টাকা, শুধুমাত্র ক্লাস চলাকালীন সময়। পরে কিন্তু এই অফার থাকবে না।
অর্থাৎ ক্লাস চলাকালীন ছাড়া আপনি যদি 1450 সেন্ড করে যদি বলেন ভাই আমাকে ভর্তি নেন, সম্ভব না, ভর্তি কিন্তু হতে পারবেন না। আচ্ছা, আমরা একটু পেমেন্ট ডান করে দিব। পেমেন্ট ডান, যারা আমরা ভর্তি হয়ে গিয়েছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভর্তি হতে চাই তারা আমরা টাকা পাঠিয়ে পেমেন্ট ডান লিখে দিব। টাকা পাঠিয়ে পেমেন্ট, শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু এই অফার। আমরা জাস্ট হচ্ছে ক্লাস চলাকালীন সময়ে এই সুযোগটা রাখবো। আমি 1 মিনিট সময় দিচ্ছি, সবাই যারা ভর্তি হতে চায় আমরা পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে শিখা আপু। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা টাকা পাঠিয়ে একটু পেমেন্ট ডান লিখে দিব। ইনশাল্লাহ মনোহর ভাই পারবো। দেখেন 1450 টাকায় 1200 টাকা মূল্যের কিন্তু কি পাওয়া যাচ্ছে, হাইলাইটস পাওয়া যাচ্ছে, অর্থাৎ প্রিন্টেড কুরিয়ারে ফ্রিতে আপনাকে দিয়ে দেওয়া হবে। এটার কি অফার চান? যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতে পারে, তখন কিন্তু আর এই কোর্স পাওয়া যাবে না। হয়তো বা অন্য কোনো জায়গায় আপনি 1200 টাকা বা 1500 টাকায় কোর্স করতে পারেন, কিন্তু এই বই কি আপনি পাবেন না। এবং বইয়ের প্রতিটা চ্যাপ্টার আমাদের টিচাররা ধরিয়ে কিন্তু আপনাদেরকে শেখায় দিবে, ঠিক আছে? আচ্ছা, যাদের এখন টাকা নেই, পরে দিতে চাই, তাদের জন্য ছোট্ট একটি অফার আছে। আগে যারা আমরা টাকা পাঠাইতে চাই তারা আমরা পাঠিয়ে দিব। না 1000 হবে না হোমান ভাইয়া, দুঃখিত। আচ্ছা ইনশাল্লাহ সময় দেবো ইসমাইল ভাই, সময় দিব। তার আগে যারা আমরা এখন টাকা আছে তার আগে টাকা সেন্ড করে আমরা অবশ্যই পেমেন্ট ডান লিখে দিব, তাহলে এখনই আপনাকে গ্রুপে যুক্ত করিয়ে নেওয়া হবে। আমরা কিন্তু পেমেন্ট ডান লিখে দিব, তাহলে এখনই কিন্তু আমরা যুক্ত করিয়ে নিব। আচ্ছা, যারা টাকা পাঠিয়েছি একটু পেমেন্ট ডান লিখে দেই। যারা টাকা পাঠিয়েছি পেমেন্ট ডান লিখে দেই। আচ্ছা ঠিক আছে, যাদের এখন টাকা নেই বা সমস্যা, তারা একটা কাজ করব, আমরা আমাদের যে কোনো আর্থিক সমস্যা থাকলে এই নাম্বারগুলোতে আমরা ফোন করতে পারবো। যাদের আর্থিক সমস্যা বা কোনো বিষয়ে, তারা আমরা এই নম্বরে যোগাযোগ করব। আচ্ছা, একটা স্ক্রিনশট নিয়ে আমরা এখনই ফোন দিব স্যারকে। এখনই ফোন দিয়ে আমাদের স্যারকে রিকোয়েস্ট করব যাতে আপনাদেরকে এই সুযোগটা দেওয়া হয়, ঠিক আছে? পরে লাইভ ছাড়াও যাতে ভর্তি হওয়ার ক্ষেত্রে দেওয়া হয়। আমরা এই নাম্বারে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, এছাড়া যাদের এই মুহূর্তে টাকা নেই, যা আছে সেটাই আমরা পাঠিয়ে আমরা চাইলে এই নাম্বারে একটা মেসেজ করে রাখবো, ঠিক আছে? এইটাতে আমরা একটা মেসেজ করে রাখবো। আচ্ছা, আমি আর 2 থেকে 3 মিনিট সময় দিব। 2 থেকে 3 মিনিট সময় নেব। যারা এখনো ভর্তি হতে চাই, কি করব? মাত্র 1450 টাকা। এটা আপনার একটা সারা জীবনের বিনিয়োগ থাকবে ইনশাল্লাহ, সারা জীবনের বিনিয়োগ থাকবে। সারা জীবনের বিনিয়োগ থাকবে। আমরা একটু কমেন্টে 1450 টাকা পাঠিয়ে পেমেন্ট ডান লিখে দিব। 1450 টাকা পাঠিয়ে পেমেন্ট ডান লিখে দিব সবাই। লাইভ কেটে দিলে কিন্তু এই সুযোগ আর থাকবে না।
স্যার না এখনো কাটি নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা জি 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 স্যার। আচ্ছা জি জি স্যার, আমি তাহলে বলে নিই। আচ্ছা আচ্ছা প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই আপনারা আমাদের অলরেডি জানিয়েছেন যে 10 মিনিট সময় দিলে আপনারা ভর্তি হতে পারবেন। তো যারা আমাদের এই পেড কোর্সটাতে ভর্তি হতে চাই, স্যার আমাকে একটু অনুরোধ করলো যে 5 মিনিট সময় দিতে। আচ্ছা, যারা আমরা ভর্তি হব, এই 1450 টাকা, 1450 টাকা এই নাম্বারে সেন্ড মানি করে, আবার সেন্ড মানি করতে পারি বিকাশ বা নগদ থেকে। যারা রকেটে পেমেন্ট করতে চাই এই নাম্বারটাতে, এই নাম্বারে আবার আমরা কি করবো, একটা স্ক্রিনশট দিয়ে রাখবো এবং কমেন্টে পেমেন্ট ডান লিখে দিব। তাহলে সবাইকে স্যার অ্যাড করে নিবে এখনই। তা আমরা একটু সময় দিচ্ছি, 2 মিনিট। লাইভটা কেটে দিলে কিন্তু আর 1450-এর সুযোগ পাওয়া যাবে না, ঠিক আছে? লাইভ চলাকালীন সময় ভর্তি হইতে হবে। লাইভ কেটে গেলে কিন্তু ফি হবে কত? 3500 টাকা। পরে ভর্তি হয় বললে হবে না, ভাই 3500 টাকা নিছেন কেন, বললে হবে না, লাইভের মধ্যেই ভর্তি হইতে হবে। তো যারা ভর্তি হতে চাই খুব দ্রুত, একটু সময় দিচ্ছি আমি, আরও 5 মিনিট সময় দিব। আপনারা এই নাম্বারটা টাকা পাঠায়া 1450 টাকা সেন্ড করে আমরা কমেন্টে পেমেন্ট ডান লিখে দিব এবং কি করব, ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপে নক করব। এখনই 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 গ্রুপে অ্যাড করে দিবে, এখনই ক্লাস করতে পারবেন। সাথে কি পেয়ে যাব? 1200 টাকা মূল্যের হাইলাইটস প্রিন্টেড কপি, হাইলাইটসের প্রিন্টেড কপি। আচ্ছা, যারা আমরা পেমেন্ট ডান করেছি অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা ইনশাল্লাহ সবাই একটু পেমেন্ট ডান লিখে দিব। কোনো কিছু বুঝতে যদি আমাদের সমস্যা হয়, কোনো কিছু যারা আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা এইটাতে একটু জানাবো, ঠিক আছে? আমরা একটু স্ক্রিনশট নিয়ে নিই নাম্বারগুলোর। আর কারো আর্থিক সমস্যা থাকলে আমরা কি করব, এই নাম্বারে মেসেজ করে জানাবো, ওই নাম্বারটাতেই যেটাতে আমি পেমেন্ট করব, ঠিক আছে? আচ্ছা, এই যে ভর্তিরটা আমি আবারও কিছু সময়ের জন্য স্যার অনুরোধ করেছেন, আমি রাখলাম। আমরা কিন্তু সবসময় অফার দিব না, কারণ আমাদের যখন কোর্সে একটা লিমিটেড স্টুডেন্ট হয়ে যাবে আর কিন্তু অফার পাবেন না। কারণ আমরা কষ্ট করে আপনাকে পড়াবো, আমাদেরও কিন্তু পরিশ্রম যেটা, সেটার কিন্তু আপনাকে ভ্যালু দিতে হবে, ঠিক আছে? 1450 টাকা এই নাম্বারে পাঠায়া, এই নাম্বারে পাঠায়া কি করতে হবে, এই নাম্বারে পাঠায় ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিতে হবে। কি পাবো? 4টি বিষয়ের 1200 টাকা মূল্যের আমরা হাইলাইটস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবো। আমি এখানে আরও 2 থেকে 3 মিনিট রাখবো, লাইভটি কেটে দেওয়া পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন। আচ্ছা, অনেকেই পেমেন্ট ডান লিখেছেন, অনেকেই পেমেন্ট করেছেন, পেমেন্ট ডান লিখছেন না, অবশ্যই কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন। জুয়েল ভাই, আপনি যে কোর্সে ভর্তি হতে চান সেটাতে অ্যাড করে দেওয়া হবে। আপনি জাস্ট ওই যে দেখেন এখানে 4টা কোর্সই 1450 টাকা, আপনি যেইটাতে ভর্তি হতে চান সেটাতে আমরা যুক্ত করাই দিব। আর 2 মিনিট রাখবো আমি, তারপরে কিন্তু আমি ক্লাসটা কেটে দিব। কারণ আমাদের কোর্স যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু আর এরকম কম ফিতে ভর্তি হওয়ার সুযোগ থাকবে না। শুধুমাত্র লাইভ চলাকালীন সময় আমরা এই অফারটা দিয়ে থাকি। লাইভ শেষ হয়ে গেলে কোর্স ফি কিন্তু 3500 টাকা। যদি আপনার কোনো সমস্যা থাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানান।
আনোয়ার ভাই অসংখ্য ধন্যবাদ, কামরুল ভাই অসংখ্য ধন্যবাদ। 1450 প্রণয় ভাই 1450, ওই যে এই নাম্বারে 1450 পাঠায় এখনই নক দিব। ক্লাস শেষ হয়ে গেলে ফি হয়ে যাবে 3500 টাকা। 1450 টাকায় 1200 টাকা মূল্যের কি পাবো? হাইলাইটস পাবো, প্রত্যেকটা বিষয়ের সর্বোচ্চ সংখ্যক ক্লাস এবং পরীক্ষা পাবো, এবং ক্লাস আজীবন রেকর্ড থাকবে। নিবন্ধন কোর্স মাত্র 1400। দেখেন ফি হচ্ছে 3500, আমি লাইভ চলাকালীন আর 1 মিনিট রাখবো, 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে যদি কেউ ভর্তি হন তাহলে 1450 টাকা। এই যে আমাদের এখানে দেখেন অফারে ভর্তি হতে লাইভে থাকাকালীন এই নাম্বারে, এই যে নাম্বারটা এখানে দেওয়া আছে 01767265758, 01767265758, পার্সোনাল নাম্বার, বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করতে হবে, করে কমেন্টে পেমেন্ট ডান লিখতে হবে। তারপর আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, এবং যারা রকেটে করব তারা এই নাম্বারটা, এই যে নাম্বার পেমেন্টের নাম্বার 01767265758, এই নাম্বারটা। আচ্ছা, ভেরি গুড ওয়াসিম রানা ভাই, আপনার পেমেন্ট ডান হয়েছে। আপনি খুব শীঘ্রই আমাদের ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে নক করুন, আপনাকে অ্যাড করে দেওয়া হবে। বেশি সময় বাকি নেই, সার্কুলার আসবে। যদি 25 সালে আমরা চাকরি নিতে চাই, আগামী 4টা মাস স্যারদের তত্ত্বাবধানে থেকে নিজের সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়াশোনা করলে ইনশাল্লাহ চাকরি আমার হবেই। ঠিক আছে, আর সুযোগ দেওয়া যাচ্ছে না, আর কি দিতে পারছি না। 1450-এর অফার কিন্তু এখনই শেষ হয়ে যাবে। এরপরে ভর্তি হইতে গেলে কিন্তু ফি লাগবে কত? 3500 টাকা। আচ্ছা, কামরুল ভাই পেমেন্ট ডান, ভেরি গুড, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে আমাদের সময় শেষ। সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো কিছু শেখাবো যাতে আপনার ভবিষ্যতে ওই জিনিসটা সম্পদ হয়ে থাকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনাদের জন্য আমরা সেবা দেওয়ার জন্যই কিন্তু বসে আছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।